শ্রুতি দর্শক মণ্ডলী, গল্প বুড়িতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী। আজ দ্বিতীয় পর্ব। পরদিন সকালে ঘুম ভাঙিয়া শীতল দেখিল বুকের ওপর ঝুঁকিয়া মুখের কাছে হাসি ভরা মুখখানা আনিয়া শ্যামা তাহাকে ডাকিতেছে। শ্যামা সে রাত্রেই বারবার প্রতিজ্ঞা করিয়াছিল ছেলের জন্য কখনো সে স্বামীকে তাহার প্রাপ্য হইতে বঞ্চিত করিবে না। শীতল তো তাহা জানিত না, এও সে জানিত না যে প্রতিজ্ঞা পালনে স্বামীর ঘুম ভাঙাইবার নিয়মিত সময় পর্যন্ত সবুর শ্যামার সহে নাই। শীতল তাহাকে ধাক্কা দিয়া সরাইয়া দিল, বলিল, হয়েছে কি? বেলা হলো, উঠবে না? শীতল পাশ ফিরিয়া শুইল। বিড়বিড় করিয়া সে যা বলিল তাহা গালাগালি। তখন শ্যামা বুঝিতে পারিল সে ভুল করিয়াছে। ছেলের জন্য স্বামীকে অবহেলা না করিবার প্রক্রিয়া এটা নয়। স্বামী যতটুকু চাহিবে দিতে হইবে ততটুকু। গায়ে পড়িয়া সোহাগ করিতে গেলে জুটিবে গালাগালি। মন্দার কোনো পরিবর্তন নাই, সে তো এখনো জানে না। ছেলেদের লইয়া সে ব্যস্ত ও বিব্রত হইয়া রহিল। আর চোখে তাহার সানন্দ চলাফেরা দেখিতে দেখিতে শ্যামার বড় মমতা হইতে লাগিল। সে মনে মনে বলিল, অপুরা কাপালি, বেশ এসে গেলে সময় কাটাচ্ছ। ওদিকে তোমার যে সর্বনাশ হয়ে গেছে, যখন জানবে তুমি করবে কি? একটা বিড়াল ছানার জন্য মারামারি করিয়া কানু ও কালু কাঁদিতেছিল। দেখা দেখি কোলের ছেলেটিও কান্না জুড়িয়াছিল। শ্যামা সাহায্য করিতে গেলে মন্দা তাহাকে হটাইয়া দিল। তিনজনকে সে সামলাইল একা। শ্যামার চোখ ছলছল করিতে লাগিল। সে মনে মনে বলিল, কার ছেলেদের এত ভালোবাসছ ঠাকুরজি? এ তো তোমার মন রাখেনি। মন্দার সমস্যা শ্যামাকে বড় বিচলিত করিয়াছে। রাখালের প্রতি সে যেন ক্রমে ক্রমে বিদ্বেষ বোধ করিতে আরম্ভ করে। সংসারে স্ত্রীলোকের অসহায় অবস্থা বুঝিতে পারিয়া নিজের কাছে সে অপদস্থ হইয়া যায়। যে আশ্রয় তাহাদের সবচেয়ে স্থায়ী, কত সহজে তাহা নষ্ট হইয়া যায়। যে লোকটির ওপর সব দিক দিয়া নির্ভর করিতে হয়, কত সহজে সে বিশ্বাসঘাতকতা করিয়া বসে। মন্দা অবশ্য এবার অনেক দিন এখানে থাকিবে। এ আরেক সমস্যার কথা। আর্থিক অবস্থা তাহাদের সচ্ছল নয়। নূতন চাকুরিতে শীতল নিয়মিত মাইনা পায় বটে, টাকার অঙ্কটা খুব ছোট, কিন্তু ছোট। শীতলের কিছু ধার আছে, মাঝে মাঝে কিছু সুদিতে হয়, সুদও দিতে হয়। খরচ চলিতে চায় না। তিনটি ছেলে লইয়া মন্দা বেশি দিন এখানে থাকিলে বড়ই তাহারা অসুবিধায় পড়িবে। শ্যামা অবশ্য এসব অসুবিধার কথা ভাবিতে বসিত না। অত ছোট মন তাহার নয়। যদি তাহার খোকাটি না আসিত, মন্দার জন্য তাহারা স্বামী স্ত্রী না হয় কিছুদিন কষ্টই ভোগ করিল। কত খাতিরে খোকাকে তো তাহারা কষ্ট দিতে পারিবে না। ওর যে ভালো জামাটি জুটিবে না, দুধ কম পড়িবে, অসুখে বিসুখে উপযুক্ত চিকিৎসা হইবে না, শ্যামা তাহা সহিবে কি করিয়া? নিজের ছেলের কাছে, নাকি ননদ ও তাহার ছেলে মেয়ে? যতদিন সম্ভব ঠিক ততদিনই মন্দাকে সে এখানে থাকিতে দিবে। তারপর মুখ ফুটিয়া বলিবে, আমাদের খরচ চলছে না ঠাকুরজি। বলিবে, অভিমান চলবে কেন ভাই? মেয়ে মানুষের এমনই কপাল। এবার তুমি ফিরে যাও ঠাকুর জামাইয়ের কাছে। হিসাবে শ্যামার একটু ভুল হইয়াছিল। কয়েকদিন পরে রাখালের পত্র আসিবা মাত্র বনগা যাওয়ার জন্য মন্দা উতলা হইয়া উঠিল। সে কোনো মতেই বিশ্বাস করিতে চাহিল না রাখাল আবার বিবাহ করিয়াছে। বারবার সে বলিতে লাগিল,
সব মিছে কথা। সে বনগা যায় নাই বলিয়া রাগিয়া রাখাল একরকম চিঠি লিখিয়াছে। এ কথা কখনো সত্যি হয়? তবু এরকম অবস্থায় তাহার অবিলম্বে বনগা যাওয়া দরকার। আমায় আজকেই রেখে এসো দাদা, পাই পড়ি তোমার। এদিকে সেদিকে আরেক মুশকিল হইয়াছে। রাত্রে শ্যামার ছেলের হইয়াছিল জ্বর। সকালে থার্মোমিটার দিয়া দেখা গিয়াছে জ্বর 102-এর একটু নিচে। ছেলে কোলে করিয়া শেষ রাত্রি হইতে শ্যামা ঠাঁই বসিয়া কাটাইয়াছে। ভাবিয়া ভাবিয়া সে বাহির করিয়াছে যে 12কে 4 দিয়া গুণ করিলে যত হয়, ছেলের বয়স এখন তার ততদিন। আগের খোকাটি তাহার ঠিক 12 দিন বাঁচিয়াছিল। বনগা অনেক দূর, শীতলকে ছাপাখানা পর্যন্ত যাইতে দিতে রাজি নয়। শীতল বলিল, 2 দিন পরেই যাস মন্দা, চিঠিপত্র লেখা হোক, একটা খবর দিয়ে যাওয়া তো দরকার। খোকার জ্বরটাও ইতোমধ্যে হয়তো কমবে। মন্দা শুনিল না। বাড়িটা হঠাৎ তাহার কাছে জেলখানা হইয়া উঠিয়াছে। সে মিনতি করিয়া বলিতে লাগিল, আজ না পারো কাল আমাকে তুমি রেখে এসো দাদা। সকালে রওনা হলে বিকেলের গাড়িতে ফিরে আসতে পারবি তুমি। শীতল বলিল, ব্যস্ত হোস কেন মন্দা, দেখাই যাক না, কাল সকাল পর্যন্ত খোকার জ্বর আজকের দিনের মধ্যে কমে যেতেও তো পারে। বিকালে খোকার জল কমিল, শেষ রাত্রে আবার বাড়িল। সকালে মন্দা বলিল, আমার তবে কি উপায় হবে বউ? আমি তো থাকতে পারি না আর। দাদা যদি নাই যেতে পারে, আমায় গাড়িতে তুলে দিক, ওদের নিয়ে আমি একাই যেতে পারবো। শ্যামা রাত্রে ভাবিয়া দেখিল মন্দাকে আটকায় রাখা সঙ্গত নয়। উদ্বেগে ও শঙ্কায় সে এখন বনগা যাওয়ার জন্য ব্যাকুল হইয়াছে। পরে হয়তো মত পরিবর্তন করিয়া বসিবে, আর যাইতে চাহিবে না। বলিবে, অমন স্বামীর মুখ দেখার চেয়ে ভাইয়ের বাড়ি পড়িয়ে থাকাও ভালো। বোনকে পুষিবার ক্ষমতা যে শীতলের নাই, এ তো আর সে হিসাব করিবে না। তার চেয়ে ও যখন যাইতে চায়, ওকে যাইতে দেওয়াই ভালো। একদিনে তাহার খোকার কি হইবে? শীতল তো ফিরিয়া আসিবে রাত্রেই। এসব ভাবিয়া শ্যামা শীতলকে বনগা যাইতে বাধা দিল না। জিনিসপত্র মন্দা আগের দিনই বাঁধিয়া ছাদিয়া ঠিক করিয়া রাখিয়াছিল। এক চড়া আলু ভাতে ফুটাইয়া কালু কানুকে খাওয়াইয়া কোলের ছেলেটির জন্য বোতলে দুধ ভরিয়া লইয়া শীতলের সঙ্গে সে রওনা হইয়া গেল। গাড়িতে ওঠার সময় মন্দা একটু কাঁদিল। শ্যামাও কয়েকবার চোখ মুছিল। গাড়িতে যেন চোখের আড়াল হইল না। শ্যামার ছেলে জ্বর বাড়িতে আরম্ভ করিল। ঝিকে দিয়া কই মাছ আনাইয়া শ্যামা এবেলা শুধু ঝোল ভাত রাঁধিবার আয়োজন করিয়াছিল। সব ফেলিয়া রাখিয়া দুরু দুরু বুকে অবিচল মুখে সে ছেলেকে কোলে করিয়া বসিল। নিয়তির খেলা শ্যামা বোঝে বই কি। মন্দার ভার এড়াইবার লোভে শীতলকে যাইতে দেওয়ার দুর্মতি, নতুবা তাহার হইবে কেন? স্বামী আবার বিবাহ করিয়াছে বলিয়া মন্দা চিরকাল ভাইয়ের সংসারে পড়িয়া থাকিত, এই আশঙ্কা শ্যামার কাছে একটা অর্থহীন মনে হইল। কাঁধে শনি ভর না করিলে মানুষ ভবিষ্যতের একটা কাল্পনিক অসুবিধার কথা ভাবিয়া ছেলের রোগকে অগ্রাহ্য করে। ছেলে যত ছটফট করিয়া কাঁদিতে লাগিল, অনুতাপে শ্যামার মন ততই পুড়িয়া যাইতে লাগিল। যেমন ছোট তাহার মন, তেমনি উপযুক্ত শাস্তি হইয়াছে। তার মতো স্বার্থপর হীনচেতা স্ত্রীলোকের ছেলে যদি না মরে তো মরবে কার? একাশে এখন কি করে? ঠিকাজি বাসন মাজিতেছিল, তাহাকে ডাকিয়া শ্যামা বলিল, খোকার বড় জ্বর হয়েছে সত্যবামা, বাবু বনগা গেলেন, কি হবে এখন? ঝি শতমুখে আশ্বাস দিয়া বলিল, কমে যাবে মা,
কমে যাবে। ছেলেপিলের এমন জ্বর জ্বালা হয় ভেবনি। তুমি আজ কোথাও যেও না সত্যভামা। কিন্তু না গেলে সত্যভামার উপায় নাই। সে ধরিতে গেলে স্বামীহীনা, কিন্তু তাহার 4টি ছেলে মেয়ে আছে। বাদ 3 বাড়ি কাজ করিয়া সে ইহাদের আহার যোগায়। শ্যামার কাছে বসিয়া থাকিলে তাহার চলিবে কেন? সত্যভামার বড় মেয়ে রানীর বয়স 10 বছর। তাহাকে আনিয়া শ্যামার কাছে থাকিতে বলিয়া সে সরকারদের কাজ করিতে চলিয়া গেল। রানীর একটা চোখে আঞ্জিলা হইয়াছিল। চোখ দিয়া তাহার এত জল পড়িতেছিল যেন কার জন্য শোক করিতেছে। শ্যামা এবার একেবারে নিঃসন্দেহ হইয়া গেল। এমন যোগাযোগ, এত সব অমঙ্গলের চিহ্ন, এ কি ব্যর্থ যায়? আজ দিনটা মেঘলা করিয়া আছে, শীত পড়িয়াছে কনকনে। খোকার জ্বরের তাপে শ্যামার কোল যত গরম হইয়া ওঠে, হাত পা হইয়া আসে তেমনি ঠান্ডা। মাঝে মাঝে শ্যামার সর্বাঙ্গে কাঁপুনি ধরিয়া যায়। বেলা 12টার সময় খোকার ভাঙা ভাঙা কান্না থামিল। ভয়ে ভাবনায় শ্যামা আদমরা হইয়া গিয়াছিল। তবু তাহার প্রথম ছেলেকে হারানোর শিক্ষা সে ভুলে নাই। তাড়াতাড়ি নয়, বাড়াবাড়ি নয়। এরকম উত্তেজনার সময় ধীরতা বজায় রাখা অনভ্যস্ত অভিনয়ের সামিল। শ্যামার চিন্তা ও কার্য দুই অত্যন্ত স্লথ হইয়া গিয়াছিল। 3 বার থার্মোমিটার দিয়া সে ছেলের সঠিক টেম্পারেচার ধরিতে পারিল। 103 উঠিয়াছে। জ্বর এখনো বাড়িতেছে বুঝিতে পারিয়া রানীকে সে ও পাড়ার হারান ডাক্তারকে ডাকিয়া পাঠিতে দিল। ডাকিতে পাঠাইয়া দিল। এতক্ষণে সে টের পাইয়াছে জ্বরের বৃদ্ধি স্থগিত হওয়ার প্রতীক্ষায় এতক্ষণ ডাক্তার ডাকিতে না পাঠানো তাহার উচিত হয় নাই। হারান ডাক্তার যেমন গম্ভীর তেমনি মন্থর। আজ যদি রোগী দেখিয়া ফিরিতে তাহার বেলা হইয়া থাকে, স্নান করিয়া খাইয়া ব্যাপার দেখিতে আসিবে সে 3 ঘণ্টা পরে। রানী কি রোগের অবস্থাটা তাহাকে বুঝাইয়া বলিতে পারিবে? সামান্য জ্বর মনে করিয়া হারান ডাক্তার যদি বিকেলে দেখিতে আসিতে স্থির করে? ছেলেকে ফেলিয়া রাখিয়া শ্যামা সদর দরজায় গিয়া পথের দিকে তাকায়। রানীকে দেখিতে পাইলে ডাকিয়া ফিরিয়া একটি কাগজে হারান ডাক্তারকে সে কয়েকটি কথা লিখিয়া দিবে। রানীকে সে দেখিতে পায় না। শুধু পাড়ার ছেলে বিনু ছাড়া পথে কেহ নাই। শ্যামা ডাকে, "অ বিনু, ও ভাই বিনু, শুনছ?" "কি?" "খোকার বড় জ্বর হয়েছে ভাই, কেমন অজ্ঞানের মতো হয়ে গেছে। লক্ষ্মী দাদাটি একবার ছুটে হারান ডাক্তারকে গিয়ে বলো গে।" "আমি পারবো না," বিনু বলে। শ্যামা বলে, "ও ভাই বিনু, শোনো ভাই একবার।" বাড়াবাড়ি। সে উতলা হইয়া উঠিয়াছে। ঘরে গিয়া শ্যামা কাঁদে। দেখে ছেলে ঘন ঘন নিঃশ্বাস ফেলিতেছে, চোখ বুজিয়া নিঃশ্বাস ফেলিতেছে। ও কি আর চোখ মেলিবে? হারান ডাক্তার দেরি না করিয়াই আসিল। হারান যত মন্থরই হোক, তার পুরনো নড়বড়ে ফোর্ড গাড়িটা এখনো ঘন্টায় 20 মাইল যাইতে পারে। ভাত খাইয়া সে ধীরে ধীরে পান চিবাইতেছিল। ঘরে ঢুকিয়া সে প্রথমে চিকিৎসা করিল শ্যামার। বলিল, "কেঁদো না বাছা, রোগ নির্ণয় হবে না।" কেমন তাহার রোগ নির্ণয় কে জানে। খোকার গায়ে একবার হাত দিয়াই হুকুম দিল, "এই 1 গামলা ঠান্ডা জল কলসি থেকে এনো।" শ্যামা গামলায় জল আনিলে হারান ডাক্তার ধীরে ধীরে খোকাকে তুলিয়া গলা পর্যন্ত জলে ডুবাইয়া দিল। এক হাতে
সেই অবস্থায় তাহাকে ধরিয়া রাখিয়া অন্য হাতে ভিজাইয়া দিতে লাগিল তাহার মাথা। খোকার মার অনুমতি চাহিল না। এরকম বিপজ্জনক চিকিৎসার কোনো কৈফিয়তও দিল না। শ্যামা বলিল, এ কি করলেন? হারান ডাক্তার বলিল, শুকনো তোয়ালে থাকলে দাও, না থাকলে শুকনো কাপড়েও চলবে। শ্যামা বিষ্ণুপ্রিয়ার দেয়া একটি তোয়ালে আনিয়া দিলে। জল হইতে তুলিয়া তোয়ালে জড়াইয়া খোকাকে হারান শোয়াইয়া দিল। নাড়ি দেখিয়া চৌকির পাশের দিকে সরিয়া গিয়া ঠ্যাস দিল দেয়ালে। পান সে আজ আগাগোড়া জাবর কাটিতেছিল, এবার বুঝিল চোখ। শ্যামা বলিল, আমার কি হবে ডাক্তারবাবু? হারান রাগ করিয়া বলিল, এ তো তোমাদের দোষ। কাঁদবার কারণটা কি হলো? হ্যাঁ, ওরা আরেকটা বাঁধ দিতে হবে বলে বসে আছি বাছা। ওই তোমাদের দিয়ে তো কিছু হওয়ার জন্য নাই, খালি কাঁদতে জানো। হারান বুড়া হইয়াছে, তাহাকে ডাক্তারবাবু বলিতে শ্যামার কেমন বাধিতেছিল। রোগীর বাড়িতে ডাক্তারের চেয়ে পর কেহ নাই। সে মানুষ নয়, সে শুধু একটা প্রয়োজন। তিত ঔষধের মতো সে একটা হিতৈষী বন্ধু। হারানকে পর মনে করা ঠিক। তাহাকে দেখিয়া এতখানি আশ্বাস মেলে, অথচ এমনই সে অভদ্র যে আত্মীয় ভিন্ন তাহাকে আর কিছু মনে করিতে কষ্ট হয়। শ্যামা তাই হঠাৎ বলিল, আপনি একটু শোবেন বাবা? দেয়ালে ঠ্যাস দিয়ে কষ্ট হচ্ছে আপনার? কষ্ট? হাসিতে গিয়া হারান ডাক্তারের মুখের চামড়া অনভ্যস্ত ব্যায়ামে কুচকাইয়া গেল। এতক্ষণে শ্যামার দিকে সে যেন একটু বিশেষ চাহিয়া দেখিল। না মা, কষ্ট নেই, শোবো, একেবারে বাড়িতে গিয়ে শোবো। দুটো পান দিতে পারো, বেশ করে তোক্তা দিয়ে। শ্যামা পান সাজাইয়া আনিয়া দিল। এটুকু সে বুঝিতে পারিয়াছিল যে খোকার অবস্থা বিপজ্জনক, নহিলে ডাক্তার মানুষ যাচিয়া বসিয়া থাকিবে কেন? এত জ্বরের ওপর জলে ডুবাইয়া চিকিৎসাও কি মানুষ সহজে করে? তবু শ্যামা অনেকটা নিশ্চিন্ত হইয়াছে। সে ডাক্তারি বিদ্যার পরিচয় রাখে না, সে জানে ডাক্তারকে। জীবন মরণের ভার যে ডাক্তার পান চিবাইতে চিবাইতে লইতে পারে, সেই তো ডাক্তার। মরণাপন্ন ছেলেকে ফেলিয়া এমন ডাক্তারকে পান সাজাইয়া দিতে শ্যামা খুশি হয়। পান আর এক খাবলা দুঃখটা মুখে দিয়া হারান শীতলের কথা জিজ্ঞাসা করিল। আধা ঘন্টা পরে খোকার তাপ লইয়া বলিল, জ্বর বাড়েনি, তবু গাটা একবার মুছে দিই, কি বলো মা? না, হারান ডাক্তার গম্ভীর নয়। রোগীর আত্মীয় স্বজনকে সে শুধু গ্রাহ্য করে না, ওর মধ্যে যে তার সঙ্গে ভাব জমাইতে পারে, বুড়া তার সঙ্গে কথা বড় কম বলে না। বাবা বলিয়া ডাকিয়া শ্যামা তাহার মুখ খুলিয়া দিয়াছে। রাজ্যের কথার মধ্যে খোকার যে কত বড় ফাঁড়া কাটিয়াছে, তাও সে শ্যামাকে শোনাইয়া দিল। বলিল, বিকেল পর্যন্ত আমাকে যদি না ডাকিতে, তাহলে আর খোকাকে আর দেখিতে হইত না। জ্বর বাড়িতে বাড়িতে 100 বার। গিয়ে এই একটা ওষুধ পাঠিয়ে দিচ্ছি রানীরাতে, এই 5 ফোঁটা করে খাইয়ে দিও দুধের সঙ্গে মিশিয়ে, এই চামচেই। এই গরুর দুধ নয় মা, সে ভুল যেন করে বসো না। আধা ঘন্টা পর পর তাপ দিয়ে যদি দেখো জ্বর কমছে না, গা মুছে দিও। সন্ধ্যাবেলা আপনি আরেকবার আসবেন না বাবা? হারান দরজার কাছে গিয়া একবার দাঁড়াইল, বলিল, ভয় পেও না মা, এবার জ্বর কমিতে আরম্ভ করবে। শ্যামা ভাবিল, সাহস দিবার জন্য নয়, হারান হয়তো ভিজিটের টাকার জন্য দাঁড়াইয়াছে। কত টাকা দিবে যাহাকে বাবা বলিয়া ডাকিয়াছে? 2-1 টাকা কেমন করিয়া হাতে দিবে শ্যামা ভাবিয়া পাইতেছিল না। অত্যন্ত সংকোচের সঙ্গে সে বলিল, উনি বাড়ি নেই,
এলে পাঠিয়ে দিও। হ্যাঁ, বলিয়া হারান চলিয়া গেল। স্বয়ং শীতলকে অথবা ভিজিটের টাকা কি যে সে পাঠাইতে বলিয়া গেল কিছুই বুঝিতে পারা গেল না। শীতলের ফিরিবার কথা ছিল রাত্রি 8টায়, সে আসিল পরদিন বেলা 12টার সময়। বিষ্ণুপ্রিয়া কার কাছে খবর পাইয়া এবেলা শ্যামাকে ভাত পাঠাইয়া দিয়াছিল। শীতল যখন আসিয়া পৌঁছইল সে তখন অনেক ব্যঞ্জনের মধ্যে শুধু মাছ দিয়া ভাত খাইয়া উঠিয়াছে এবং নিজেকে তাহার মনে হইতেছে রোগমুক্তার মতো। শীতল জিজ্ঞাসা করিল, খোকা কেমন? ভালো আছে। কাল গাড়ি ফেল করে বসলাম, এমন ভাবনা হচ্ছিল তোমাদের জন্যে। শ্যামার মুখে অনুযোগ নাই, সে গম্ভীর ও রহস্যময়ী। কাল বিপদে পড়িয়া কারো উপর নির্ভর করিবার জন্য সে মরিয়া যাইতেছিল। আজ বিপদ কাটিয়া যাওয়ার পর কিছু আত্মমর্যাদার প্রয়োজন হইয়াছে। কয়েক বছর কাটিয়াছে। শ্যামা এখন 3টি সন্তানের জননী। বড় খোকার 2 বছর বয়সের সময় তাহার একটি মেয়ে হইয়াছে। তাহার 3 বছর পরে আরেকটি ছেলে। নামকরণ হইয়াছে 3 জনেরই, বিধানচন্দ্র, বকুলমালা ও বিমান বিহারী। এগুলি পোশাকি নাম। এছাড়া 3 জনের ডাকনামও আছে, খোকা, বুকু ও মণি। ওদের মধ্যে বকুলের স্বাস্থ্যই আশ্চর্য রকমের ভালো। জন্মিয়া অবধি একদিনের জন্য সে অসুখে ভোগে নাই। মোটা মোটা হাত পা, ফোলা ফোলা গাল, দুরন্তের এক শেষ। শ্যামা তাহার মাথার চুলগুলি বাব্বি করিয়া দিয়াছে। খাটো জাঙিয়া পড়া মেয়েটি যখন এক মুহূর্ত স্থির হইয়া দাঁড়াইয়া ঝাঁকনা চুলে ফাঁক দিয়া মিটিমিটি করিয়া তাকায়, দেখিলে চোখ জোড়াইয়া যায়। বুকুর রঙ হইয়াছে বেশ মাজা। রৌদ্রোজ্জ্বল প্রভাতে তাহার মুখখানা জলজল করে, ধূসর সন্ধ্যায় স্থিমিত হইয়া আসে। সারাদিন বিনিদ্র দুরন্তপনার পর নিদ্রাতুল চোখ দুটির সঙ্গে বেশ মানায়, কিন্তু দেখিবার কেহ থাকে না। শ্যামা রান্না করে, শ্যামার কোল জুড়িয়া থাকে ছোট খোকামণি। মার কাঁধের উপর দিয়া ডিবরির শিকাটির দিকে চাহিয়া থাকিতে থাকিতে তাহার চোখ বুজিয়া যায়। শ্যামা পেছনে হাত চালাইয়া তাহাকে ধরিয়া রাখিয়া ডাকে, খোকা, ও খোকা। বিধান আসিলে বলে, ভাইকে কোলে নিয়ে বসো তো বাবা, বুকিকে শুইয়ে দিয়ে আসি। বিধানের হাতেখড়ি হইয়া গিয়াছে, এখন সে প্রথম ভাগের পাঠক। ছেলেবেলা হইতে লিভার খারাপ হইয়া শরীরটা তাহার ছিন্ন হইয়া গিয়াছে, মাঝে মাঝে অসুখে ভোগে। মুখখানি অপরিপুষ্ট ফুলের মতো কোমল। শরীর ভালো না হোক, ছেলেটার মাথা হইয়াছে খুব সাফ। বুলি ফুটিবার পর হইতেই প্রশ্নে প্রশ্নে সকলকে সে ব্যতিব্যস্ত করিয়া তুলিয়াছে। জগতের দিকে চোখ মিলিয়া চাহিয়া তাহার শিশু চিত্তে যে সহস্র প্রশ্নের সৃষ্টি হয়, প্রত্যেকটি জবাব পাওয়া যায়। মনোজগতে সে দুর্গেও রহস্য থাকিতে দিবে না। তাহার জিজ্ঞাসার তাই সীমা নাই। সব জানতা হইবার জন্য তাহার এই ব্যাকুল প্রয়াসে সব জানতারা কখনো হাসিয়ে কখনো বিরক্ত হয়। বিরক্ত বেশি হয় শীতল। বিধানের গোটা দশে কেনর জবাব দেয়। পরবর্তী পুনরাবৃত্তিতে সে ধমক লাগায়। শ্যামার ধৈর্য অনেকক্ষণ বজায় থাকে। অনেক সময় হাতের কাজ করিতে করিতে যা মনে আসে জবাব দিয়া যায়। সব সময় খেয়ালও থাকে না কি বলিতেছে। বিধানের চিন্তা জগৎ মিথ্যায় ভরিয়া ওঠে। মনে তাহার বহু অসত্যের ছাপ লাগে। দিনের মধ্যে এমন কতগুলি প্রহর আছে শ্যামাকে যাচিয়া ছেলের মুখে মুখরতা আনিতে হয়। বিধান মাঝে মাঝে গম্ভীর হইয়া থাকে। গম্ভীর অন্য মনস্কতায় ডুবিয়া গিয়া সে স্থির হইয়া বসিয়া থাকে। চোখ দুটি উদাসীন হইয়া যায়। স্প্রিংয়ের মোটরটি পাশে পড়িয়া থাকে। ছবির বইটির পাতা বাতাসে উল্টাইয়া যায়, সে চাহিয়া দেখে না। ছেলের মুখ দেখিয়া শ্যামার বুকের মধ্যে কেমন করিয়া ওঠে।
যেন ঘুমন্ত ছেলেকে ডাকিয়ে তুলিতেছে। এমনিভাবে সে ডাকে, খোকা, ও খোকা, আয় তো আমার কাছে, দেখ তোর জন্য কেমন জামা করছি। বিধান কাছেও আসে, জামাও দেখে, কিন্তু তাহার কোনো রকম উৎসাহ দেখা যায় না। শ্যামা উদ্বিগ্ন হইয়া বলে, কি ভাবছিস রে তুই? কার কথা ভাবছিস? কিছু ভাবছি না তো। মোটরটা চালা না খোকা। মনি কেমন হাসবে দেখিস। বিধান মোটরে চাবি দিয়া ছাড়িয়ে দেয়। মোটরটা চক্রাকার ঘুরিয়া ওদিকের দেয়ালে ঠক্কর খায়। শ্যামা নিজেই উচ্ছ্বসিত হইয়া বলে, যা, তোর মোটরের কলিশন হয়ে গেল। বিধান বসিয়া থাকে। খেলনাটিকে উঠাইয়া আনিবার স্পৃহা তাহার দেখা যায় না। সেলাই বন্ধ করিয়া শ্যামা ছুঁচটি কাপড়ে বিধাইয়া রাখে। বিধানের হঠাৎ এমন মনমরা হইয়া যাওয়ার কোনো কারণই সে খুঁজিয়া পায় না। বুড়ো মানুষের মতো এ কি উদাস গাম্ভীর্য অতটুকু ছেলের। খিদে পেয়েছে তোর? বিধান মাথা নাড়ে। তবে তোর ঘুম পেয়েছে খোকা, আয় আমরা শুই। ঘুম পায়নি তো? ওরে দুর্গেও, তবে তোর হইয়াছে কি? তবে চল, ছাদ থেকে কাপড় তুলে আনি। সিঁড়ি দিয়ে ছাদে শ্যামা অনর্গল কথা বলে। বিধানের জীবনে যত কিছু কাম্য আছে, জ্ঞান পিপাসার যত কিছু বিষয়বস্তু আছে, সব সে তাহার মনে পড়াইয়া দিতে চায়। ছেলের এই সাময়িক ও মানসিক সন্ন্যাসে সচিমাতার মতোই তাহার ব্যাকুলতা জাগে। কাপড় তুলিয়া উঁচাইয়া সে বিধানের হাতে দেয়। বিধান কাপড়গুলি নিজের দু কাঁধে জমা করে। কাপড় তোলা শেষ হইলে শ্যামা আলিশায় ভর দিয়া রাস্তার দিকে চাহিয়া বলে, কুলপি বরফ খাবি খোকা? এমনিভাবে কথা দিয়া পূজা করিয়া কুলপি বরফ ঘুষ দিয়া শ্যামা ছেলের নীরবতা ভঙ্গ করে। বিধান জিজ্ঞাসা করে, কুলপি বরফ কি দিয়ে তৈরি করে মা? শ্যামা বলে, হাতল ঘোড়ায় দেখিসনি? বরফ বেটে চিনি মিশিয়ে ওরা ওই যন্ত্রটার মধ্যে রেখে হাতল ঘোরায়, তাইলে কুলপি বরফ হয়। চিনি তো সাদা, রং কি করে হয়? একটু রং মিশিয়ে দেয়। কি রং দেয় মা? আলতার রং? তোর আলতার রং বুঝি খেতে আছে? অন্য রং দেয়। কি রং? গোলাপ ফুলের রং বার করে নেয়। গোলাপ ফুলের রং কি করে বার করে মা? শিউলি বোটার রং কি করে বার করে দেখিসনি? সেদ্ধ করে না? হ্যাঁ। তুমি আলতা পরো কেন মা? পড়তে হয় রে, নইলে লোকে নিন্দে করে যে। কেন? এ কেন অন্ত থাকে না? বিধানের প্রকৃতির আরেকটা অদ্ভুত দিক আছে। পশু পাখির প্রতি তার মমতা ও নির্মমতার সমন্বয়। কুকুর, বিড়াল আর পাখি ছানা পুষিতে সে যেমন ভালোবাসে, এক এক সময় পোষা জীবগুলিকে সে তেমনি অকথ্য যন্ত্রণা দেয়। একবার সন্ধ্যার সময় ঝড় উঠিলে একটি বাচ্চা শালিক পাখি বাড়ির বারান্দায় আসিয়া পড়িয়াছিল। বিধান ছানাটিকে কুড়াইয়া আনিয়াছিল। আঁচল দিয়া পালক মুছিয়া লণ্ঠনের তাপে ছ্যাঁক দিয়া তাহাকে বাঁচাইয়াছিল শ্যামা। পরদিন খাঁচা আসিল। বিধান নাওয়া খাওয়া ভুলিয়া গেল। ক্ষুদ্র বন্দি জীবটি যেন তাহার সম্মানী অতিথি। হরদম ছাতু ও জল সরবরাহ করা হইতেছে। বিধানের দিন কাটিতেছে খাঁচার সামনে। কি তাহার গভীর মনোযোগ, কি ভালোবাসা! অথচ কয়েকদিন পরে এক দুপুরবেলা পাখিটিকে সে খার মটকাইয়া মারিয়া রাখিল। শ্যামা আসিয়া দেখে মরা পাখির ছানাটিকে আগলাইয়া বিধান যেন পুত্রশোকে আকুল হইয়া কাঁদিতেছে। ও খোকা, কি করে মরল বাবা? কি মারলে? বিধান কথা বলে না, শুধু কাঁদে। সত্যভামা আজও এ বাড়িতে কাজ করে। সে উঠানে বাসন মাজিতেছিল, বলিল, নিজে গলা টিপে মেরে ফেলেছে মা। এমন দুরন্ত ছেলে বাবা 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 জন্মে দেখিনি। সুন্দর ছানাটি গো। তুই মেরেছিস? কেন মেরেছিস খোকা? শ্যামা বারবার জিজ্ঞাসা করিল। বিধান কথা বলিল না, আরো বেশি করিয়া কাঁদিতে লাগিল। শেষে শ্যামা রাগিয়া বলিল, কাঁদিস নে মুখ পড়া ছেলে,
নিজে মেরে আবার কান্না কিসের? মরা পাখিটাকে সে প্রাচীর ডিঙাইয়া বাহিরে ফেলিয়া দিল। রাত্রে শ্যামা শীতলকে ব্যাপারটা বলিল এসব দেখিয়া শুনিয়া তাহার বড় ভাবনা হয়। কেমন যেন মন ছেলেটার, এত মায়া ছিল পাখির বাচ্চাটার ওপর। ছেলেটার এই দুর্বোধ্য কীর্তি লইয়া খানিকক্ষণ আলোচনা করিয়া তাহারা দুজনেই ছেলের মুখের দিকে চাহিয়া রহিল। বিধান তখন ঘুমাইয়া পড়িয়াছিল। এই রকম রহস্যময় প্রকৃতি ছেলেটা পাইল কোথা হইতে? ওর দেহ মন তাদের দুজনের দেয়া। তাদের চোখের সামনে হাসিয়া কাঁদিয়া খেলা করিয়া ও বড় হইয়াছে। ওর মধ্যে এই দুর্বোধ্যতা কোথা হইতে আসিল? শ্যামা বলিল, তোমায় একদিন বলিনি? মাঝে মাঝে গভীর হয়ে ও কি যেন ভাবে, দিকের সাড়া পায়নি। শীতল গম্ভীরভাবে মাথা নাড়িয়া বলে, সাধারণ ছেলের মতো হয়নি। শ্যামা সায় দেয়। কত বাড়ির কত ছেলে তো দেখি আপন মনে খেলাধুলো করে, খায় দায়, ঘুমোয়। এই যে কি ছেলে হয়েছে, কারো সঙ্গে মিল নেই। কি বুদ্ধি দেখছ? শীতল বলে, কাল কি হয়েছে জানো? জিজ্ঞেস করিলাম, 10 টাকা মন হইলে 2.5 সেরের দাম কত? সঙ্গে সঙ্গে বলে 10 আনা। কতদিন আগে বলে দিয়েছিলাম, যত টাকা মন 2.5 সেরের তত আনা। ঠিক মনে রেখেছে। বাড়িতে একটা পোষা বেড়াল ছিল, রানী। একদিন দুপুরবেলা গলায় দড়ি বাঁধা জানালার শিকড়ের সঙ্গে ঝুলাইয়া দিয়া কাঁপিতে কাঁপিতে বিধান তাহার মৃত্যু যন্ত্রণা দেখিতেছিল। দেখিয়া শ্যামা সেদিন ভয়ানক রাগিয়া গেল। রানীকে ছাড়াইয়া দিয়া ছেলেকে সে বেদম মার মারিল। বিধানের স্বভাব কিন্তু বদলাইল না। পিঁপড়ে দেখিলে সে টিপিয়া মারে, ফড়িং ধরিয়া পাখা ছিঁড়িয়া দেয়। বিড়াল ছানা কুকুর ছানা পুষিয়া হঠাৎ একদিন যন্ত্রণা দিয়া মারিয়া ফেলে। 12-13 বছর বয়স হওয়ার আগে তাহার এ স্বভাব শোধরায় নাই। এখন শীতলের আয় একটু বাড়িয়াছে। পিতার আমল হইতে তাহাদের নিজেদের প্রেস ছিল। প্রেসের কাজ সে ভালো বোঝে। তার তত্ত্বাবধানে কমল প্রেসে অনেক উন্নতি হইয়াছে। প্রেসের সমস্ত ভার এখন তাহার। মাহিনার ওপর সে লাভের কমিশন পায়, উপরই আয়ও কিছু কিছু হয়। সেই এরকম ব্যবসায় অনেক কিছুই চলে। অনেক কোম্পানির যে কর্মচারীর ওপর ছাপার কাজের ভার থাকে, ফর্মা পিছু 8 টাকা দিয়া সে প্রেসের 10 টাকার বিল দাবি করে। এরকম বিল দিতে হয়। প্রেসের মালিক কমল ঘোষ তাহা জানে। তাই খাতাপত্রে 10 টাকা পাওনা লেখা থাকিলেও 8 অথবা 10 কত টাকা ঘরে আসিয়াছে সবসময় জানিবার উপায় থাকে না। জানে শুধু সে, প্রেসের ভার থাকে যাহার উপর। শীতল অনায়াসে অনেক 10 টাকা পাওনাকে 8 টাকায় দাঁড় করাইয়া দেয়। প্রেসের মালিক কমল ঘোষ মাঝে মাঝে সন্দেহ করে, কিন্তু প্রেসের ক্রমোন্নতি দেখিয়া কিছু বলে না। শীতলের খুব পরিবর্তন হইয়াছে। কমল প্রেসে চাকরি পাওয়ার আগে সে 1.5 বছর বেকার বসিয়াছিল। যেমন হয়, এই দুঃখের সময় সুসময়ের বন্ধুদের চিনিতে তাহার বাকি থাকে নাই। এবার তাদের সে আর আমল দেয় না। সোজাসুজি ওদের ত্যাগ করিবার সাহস তো তার নাই। এখন সে ওদের কাছে দারিদ্র্যের ভান করে। 1.5 বছর গরিব হইয়া থাকিবার পর এটা সে সহজেই করিতে পারে। তার মধ্যে ভারী একটা অস্থিরতা আসিয়াছে। কিছুদিন খুব স্ফূর্তি করিয়া কাটানোর পর শান্ত মানুষের যেরকম আসে, কিছু ভালো লাগে না, কি করিবে ঠিক পায় না। শ্যামার সঙ্গে গোড়া হইতে মনের মিল করিয়া রাখিলে এখন সে বাড়িতে একটি সুখ দুঃখের সঙ্গী পাইত। আর তাহা হইবার উপায় নেই। সাংসারিক ব্যাপারে ও ছেলে মেয়েদের ব্যাপারে শ্যামার সঙ্গে তাহার কতগুলি মত ও অনুভূতি খাপ খায় মাত্র। শ্যামার কাছে বেশি আর কিছু আশা করা যায় না। অথচ এদিকে বাহিরে মদ খাইয়া একা একা স্ফূর্তিও জমে না। সব কিরকম নিরানন্দ অসার মনে হয়। অনেক প্রত্যাশা করিয়া হয়তো সে তাহার পরিচিত কোনো মেয়ের বাড়িতে যায়, কিন্তু নিজের মনে আনন্দ না থাকিলে পরে কেন আনন্দ দিতে পারিবে, তাও টাকার বিনিময়ে? আজকাল 1000 মদ গিলিয়াও নেশা পর্যন্ত যেন জমিতে চায় না, কেবল কান্না আসে। কত কি দুঃখ উতলাইয়া ওঠে।
একদিন সে করে কি, সকাল সকাল প্রেস হইতে বাড়ি ফেরে। শ্যামার রান্নার সময় সে ছেলে মেয়েদের সামলায়, বারান্দায় পায়চারি করিয়া ছোট খোকামণিকে ঘুম পাড়ায়, মুখের কাছে বাটি ধরিয়া বুকুকে খাওয়ায় দুধ। বুকুকে কোলে করিয়া ঘুম পাড়াইতে হয় না, সে বিছানায় শুইয়াই ঘুমায়। ঘুমাইয়া পড়িবার আগে একজনকে শুধু তাহার পিঠে আস্তে আস্তে চুলকাইয়া দিতে হয়, তারপর বাকি থাকে বিধান। সে খানিকক্ষণ পরে, তারপর তাহাকে গল্প বলিয়া রান্না শেষ হওয়া পর্যন্ত জাগাইয়া রাখিতে হয়। এসব শীতল অনেকটা নিখুঁতভাবেই করে। সকলের খাওয়া শেষ হইলে গর্বিত গাম্ভীর্যের সঙ্গে তামাক টানিতে টানিতে শ্যামার কি বলিবার আছে শুনিবার প্রতীক্ষা করে। শ্যামার কাছে সে কিছু প্রশংসার আশা করে বইকি। শ্যামা কিন্তু কিছু বলে না, তাহার ভাব দেখিয়া মনে হয় সে রান্না করিয়াছে, শীতল ছেলে রাখিয়াছে। কোনো পক্ষেরই এতে কিছু বাহাদুরি নাই। শেষে শীতল বলে, কি দুষ্টুই যে ওরা হয়েছে শ্যামা, সামলাতে হয়রান হয়ে গেছি। ওদের নিয়ে তুমি রান্না করো কি করে? শ্যামা বলে, মনিকে ঘুম পাড়িয়ে নি, বুকুকে খোকা রাখে। এত সহজ? শীতল বড় দমিয়া যায়। সন্ধ্যা হইতে ওদের সামলাইতে সে হিমশিম খাইয়া গেল। শ্যামা এখন অবলীলাক্রমে তাহাদের ব্যবস্থা করে। শ্যামা হাই তুলিয়া বলে, এক একদিন কিন্তু ভারী মুশকিলে পড়ি। বাবু মনি ঘুমোয় না, বাবুটা ঘ্যান ঘ্যান করে। সবাই মিলে আমাকে ওরা খেয়ে ফেলতে চায়। মরেও তেমনি মার খেয়ে। তুমি বাড়ি থাকলে বাঁচি, ফিরো দেখি একটু সকাল সকাল রোজ। শ্যামা আঁচল বিছাইয়া শান্ত দেহ মেঝেতে এলাইয়া দেয়, বলে, তুমি থাকলে ওদেরও ভালো লাগে। সন্ধ্যাবেলা তোমায় দেখতে না পেলে বুকু তো আগে কেঁদেই অস্থির হতো। শীতল আগ্রহ গোপন করিয়া জিজ্ঞাসা করে, আজকাল কাঁদে না? আজকাল ভুলে গেছে। হ্যাঁ গো, মুদি দোকানে টাকা দাওনি? দিয়েছি। মুদি আজ সত্যভামাকে তাগিদ দিয়েছে। তামাক পড়ে গেছে, এবার রাখো। দেব আরেক সেলিম সেজে? শীতল বলে, না থাক, আবুল তাবুল খরচ করে কেন যে টাকাগুলো নষ্ট করো? দোতলার একখানা ঘর তুলতে পারলে একটা কাজের মতো কাজ হতো, টাকা উড়িয়ে লাভ কি? তারপর তাহারা ঘরে যায়। মণি আর বুকুর মাঝখানে শ্যামা শুইয়া পড়ে। বিধান একটা স্বতন্ত্র ছোট চৌকিতে শোয়। শোয়ার আগে একটি বিড়ি খাইবার জন্য শীতল সে চৌকিতে বসিবা মাত্র বিধান চিৎকার করিয়া জাগিয়া যায়। শীতল তাড়াতাড়ি বলে, আমি রে খোকা, আমি, ভয় কি? বিধান কিন্তু শীতলকে চায় না, সে কাঁদিতে থাকে। শ্যামা বলে, আয় খোকা, আমার কাছে আয়। সে রাত্রে ব্যবস্থা উল্টাইয়া যায়। শীতলের বিছানায় শোয় বিধান। বিধানের ছোট চৌকিতে শীতল পা মেলিতে পারে না। একটা অদ্ভুত ঈর্ষার জ্বালা বোধ করিতে করিতে সে মা ও ছেলের আলাপ শোনে। স্বপন দেখছিলি না রে খোকা? কিসের স্বপন রে? ভুলে গেছি মা। খুকির গায়ে তুমি যেন পা তুলে দাও না বাবা। কি করে দেব? পাশ বালিশ আছে যে। তুই যে পাশ বালিশ ডিঙিয়ে আসিস, বালিশের তলে কি হাত রাখছিস? টর্চটা একটু দাও না মা। কি করবি টর্চ দিয়ে রাত দুপুরে? এমনি জেলে খরচ করে ফেল, শেষে দরকারের সময় মরবো তখন অন্ধকারে। একটু পরেই ঘরে টর্চের আলো বার কয়েক জ্বলিয়ে নিভিয়া যায়। দেওয়ালের গায়ে টিকটিকির ডাক শুনিয়া বিধান তাকে খুঁজিয়া বাহির করে। নে হয়েছে, দে এবার। জল খাবো মা। জল খাইয়া বিধান মত বদলায়। আমি এখানে শোবো না মা, যা গন্ধ। শ্যামা হাসে। তোর বিছানায় বুঝি গন্ধ নেই খোকা? ভারী সাধু হয়েছিস না? বড়দিনের সময় রাখালের সঙ্গে মন্দা কলিকাতায় বেড়াইতে আসিল। পরপর তাহার দুটি মেয়ে হইয়াছে।
মেয়ে দুটিকে সে সঙ্গে আনিল। ছেলেরা রহিল বনগায়ে। মন্দার বড় মেয়েটি খোড়া পা লইয়া জন্মিয়াছিল। এখন প্রায় 4 বছর বয়স হইয়াছে। কথা বলিতে শেখে নাই। মুখ দিয়া সর্বদা লালা পড়ে। মেয়েটাকে দেখিয়া শ্যামা বড় মমতা বোধ করিল। কত কষ্টই পাইবে জীবনে। এখন অবশ্য মমতা করিয়া সকলেই তাহা বলিবে। বড় হইয়াও যখন সকলের গলগ্রহ হইয়া উঠিবে, ফেলাও চলিবে না, রাখিতেও গা জ্বালা করিবে। লাঞ্ছনা শুরু হইবে তখন। মন্দা মেয়ের নাম রাখিয়াছে শোভা। শুনিলে মনটা কেমন করিয়া ওঠে। এমন মেয়ের ওরকম নাম রাখা কেন? মন্দা বলিল, ওকে ডাকি মাদু বলে। শ্যামা ভাবিয়াছিল সতীন আসিবার পর মন্দার জীবনের সুখ শান্তি নষ্ট হইয়া গিয়াছে, কিন্তু মন্দাকে এতটুকু অসুখী মনে হইল না। সে খুব মোটা হইয়াছে। স্থানে অস্থানে মাংস থলথল করে। চলাফেরা কথাবার্তায় কেমন থিয়েটারি ধরনের গিন্নি গিন্নি ভাব। স্বভাবে আর তার তেমন ঝাঁঝ নাই। সে বেশ অমায়িক ও মিশুক হইয়া উঠিয়াছে। আর বছর মন্দার শাশুড়ি মরিয়া গিয়াছে। গৃহিণীর পত্রবোধ হয় পাইয়াছে সেই। শাশুড়ির অভাবে ননদদের সে হয়তো আর গ্রাহ্য করে না। রাখালের ওপর তাহার অসীম প্রতিপত্তি দেখা গেল। কথা তো বলে না, যেন হুকুম দেয়। আর যা সে বলে তাই রাখাল শোনে। সতীন? হ্যাঁ, সে এখানেই থাকে বউ। বড্ড গরিবের মেয়ে। বাপের নেই চালচুল। এখানে না থেকে আর কোথায় যাবে বল? যাবার জায়গা থাকলে তো যাবে। বাপ বেটা ডেকেও জিজ্ঞেস করে না। চামারের হদ্দ। সে মানুষটা ওই করেই তো মেয়ে গছালে। ছল করে বাড়ি ডেকে নিয়ে যেত। আজ নেমন্তন্ন, কাল মেয়ের অসুখ। মদ্দা হাসিল। পাড়ার মেয়ে ভাই। ছুরিকে এইটুকু দেখেছি, হ্যাংলার মতো ঠিক খাবার সময়টিতে লোকের বাড়িতে গিয়ে হাজির হতো। কে জানতো বাবা, ও শেষে বড় হয়ে আমারই ঘাড় ভাঙবে। মন্দার মেয়ে দুটিকে শ্যামা খুব আদর করিল, আর শ্যামার ছেলেকে আদর করিল মন্দা। রেশারেশি করিয়া পরস্পরের সন্তানদের তাহারা আদর করিল। আনাইল খেলনা। শ্যামার ছেলেদের মন্দা জামা কিনিয়া দিল। একদিন তাহারা দেখিতে গেল থিয়েটার। গাড়ি ভাড়া ও পান লেমনেডের খরচ দিল শ্যামা। দুজনের এবার মনের মিলের অন্ত রহিল না। হাসি গল্পে আমোদ আহ্লাদে 10-12টা দিন কোথা দিয়া কাটিয়া গেল। মন্দা আসলে লোক মন্দ নয়। শাশুড়ির অতিরিক্ত শাসনে মেজাজটা আগে কেবল তাহার বিগড়াইয়া থাকিত। শ্যামা জীবনে কারো সঙ্গে এরকম আত্মীয়তা করার সুযোগ পায় নাই। মন্দার যাওয়ার দিন সে কাঁদিয়া ফেলিল। সারাদিন বাদুকে কোল হইতে নামাইল না। বাদুর লালায় তাহার গা ভিজিয়া গেল। মন্দাও গাড়িতে উঠিল চোখ মুছিতে মুছিতে। শুধু রাখালকে এবার শ্যামার ভালো লাগিল না। জেলে না গিয়েও পাপের প্রায়শ্চিত্ত করার সময় মানুষের কয়েদির মতো স্বভাব হয়। সবসময় একটা গোপন করা ছোট লোকমির আভাস পাওয়া যাইতে থাকে। রাখালেরও যেন তেমনই বিকার আসিয়াছে। যে কয়দিন এখানে ছিল সে যেন কেমন ভয়ে ভয়ে থাকিত। কেমন একটা অপরাধীর ভাব। লোকে যেন তাহার সম্বন্ধে কি জানিয়া ফেলিয়া মনে মনে তাহাকে অশ্রদ্ধা করিতেছে। সে যেন তাই জ্বালাবোধ করিত। প্রতিবাদ করিতে চাহিত, অথচ সব তাহার নিজেরই কল্পনা বলিয়া চোরের মতো। যে চোরকে কেহ চোর বলিয়া জানে না, সবসময় অত্যন্ত হীন একটা লজ্জাবোধ করিয়া সংকুচিত হইয়া থাকিত। পরের মাসে শীতল মাহিনা ও কমিশনের টাকা আনিয়া দিল অর্ধেক। প্রথমে সে কিছু স্বীকার করিতে চাহিল না। তারপর কারণটা খুলিয়া বলিল। কমল ঘোষের কাছে শীতল 750 টাকা ধার করিয়াছে। সুদ দিতে হইবে না, কিন্তু 6 মাসের মধ্যে টাকাটা শোধ করিতে হইবে। 700 টাকা। 700 টাকা? এত টাকা শীতল ধার করিতে গেল কেন? রাখালকে দিয়েছি। ঠাকুর জামাইকে ধার করে 700 টাকা দিয়েছ? তোমার মাথাটা খারাপ হয়ে গেছে কিনা বুঝি নে বাপু, কেন দিলে? শীতল ভয়ে ভয়ে বলিল, 6-7 মাস আগে রাখালের চাকরি ছিল না শ্যামা।
আশ্বিন মাসে বোনের বিয়েতে বড্ড দেনায় জড়িয়ে পড়েছে। হাত ধরে এমন করে টাকাটা চাইলে শ্যামার মাথা ঘুরিতেছিল। 700 টাকা! রাখাল যে এবার চোরের মতো বাস করিয়া গিয়াছে তাহার কারণ তবে এই, সে সত্যিই তাহাদের টাকা চুরি করিয়া লইয়া গিয়াছে। টাকা সম্বন্ধে শীতলের দুর্বলতা রাখালের অজানা নয়। এবার সে তাহা কাজে লাগাইয়াছে। মন্দাকেও শ্যামা এবার চিনিতে পারে। এত যে মেলামেশা, আমোদ আহ্লাদ সব তাহার ছল। ওদিকে রাখাল যখন শীতলকে টাকার জন্য ভাজাইতেছিল, মন্দা এদিকে তাহাকে নানা কৌশলে ভুলাইয়া রাখিয়াছিল, সে যাহাতে টের পাইয়া বারণ করিতে না পারে। এ তো জানা কথা যে শীতল আর সে শীতল নাই। সে বারণ করিলে টাকা শীতল কখনো রাখালকে দিত না। রাগে দুঃখে সারাদিন শ্যামা ছটফট করিল। যতবার রাখাল ও মন্দার হীন ষড়যন্ত্রের কথা আর টাকার অঙ্কটা সে মনে করিল, গা যেন তাহার জ্বলিয়া যাইতে লাগিল। কত কষ্টের টাকা তাহার! শীতল তো পাগল। কবে তাহার কমল প্রেসের চাকরি ঘুচিয়া যায় ঠিক নাই। 2 টাকা জমানো না থাকিলে ছেলেদের লইয়া তখন সে করিবে কি? শীতলকে সে অনেক জেরা করিল। কবে টাকা দিয়াছে? রাখাল কবে টাকা ফেরত দেবে বলেছে? টাকার পরিমাণটা সত্যি 700 না আরো বেশি? এমনি সব অসংখ্য প্রশ্ন। শীতলও এখন অনুতাপ করিতেছিল। প্রত্যেকবার জেরা শেষ করিয়া শ্যামা যখন তাহাকে রাগের মাথায় যা মুখে আসিল বলিয়া গেল, সে কথাটি বলিল না। শুধু যে কথা বলিল না তাহা নয়, তাহার বর্তমান বিষণ্ণ মানসিক অবস্থায় এ ব্যাপারটা এমন গুরুতর আকার ধারণ করিল যে সে আরও মনমরা হইয়া গেল এবং কয়েকদিন পরেই শ্যামাকে শোনাইয়া আবল তাবল কি সব কৈফিয়ত দিতে লাগিল। শ্যামা কিছুই বুঝিল না। শীতল ফাজলামি আরম্ভ করিয়াছে ভাবিয়া সে রাগিয়া গেল। শীতল অনুতপ্ত, বিষণ্ণ ও নম্র হইয়া না থাকিলে এতটা বাড়াবাড়ি করিবার সাহস হয়তো শ্যামা হইত না। এবার শীতলও রাগিয়া উঠিল। অনেকদিন পরে শ্যামাকে একটা চর বসাইয়া দিল। তারপর সেই যেন মার খাইয়াছে এমনই মুখ করিয়া শ্যামার আশেপাশে ঘণ্টাখানেক ঘোরাঘুরি করিয়া বাহির হইয়া গেল। বাড়ি ফিরিল একদিন পরে। এতকাল পরে আবার মার খাইয়া শ্যামাও নম্র হইয়া গিয়াছিল। শীতল বাড়ি ফিরিলে সে যেভাবে সবিনয় আনুগত্য জানাইল, প্রভূত স্ত্রীরাই শুধু তাহা জানি এবং পারে। তবু অশান্তির অন্ত হইল না। পরস্পরকে ভয় করিয়া চলিবার জন্য দারুণ অস্বস্তির মধ্যে তাহাদের দিন কাটিতে লাগিল। শ্যামা বলে, বেশ ভদ্রতা করিয়াই বলে, তুমি এমন মন খারাপ করে আছো কেন? শীতলও ভদ্রতা করিয়া বলে, টাকাটা যতদিন না শোধ হচ্ছে শ্যামা, হঠাৎ মাসিক উপার্জন একেবারে অর্ধেক হইয়া গেলে চারিদিকে তাহার যে ফলাফল ফুটিয়া ওঠে, চোখ বুজিয়া থাকিলেও খেয়াল না করিয়া চলে না। স্বামী স্ত্রীর মধ্যে যেন একটা শত্রুতার সৃষ্টি হইতে থাকে। শেষে শ্যামা একদিন বুক বাঁধিয়া টাকা তুলিবার ফর্মে নাম সই করিয়া তাহার সেভিং ব্যাংকের খাতাখানা শীতলের হাতে দিল। খাতায় শুধু জমার অঙ্কপাত করা আছে। সত্যভামাকে দিয়া 5টি 7টি করিয়া টাকা জমা দিয়া শ্যামা 5 টাকা করিয়াছে। 1টি টাকা কোন দিন তোলে নাই। টাকাটা তুলে কোমলবাবুকে দাওকে, ধারটা শোধ হয়ে যাক। টাকা থাকতে মনে শান্তি নষ্ট করে কি হবে? আস্তে আস্তে আবার জমবে ক্ষণ। খাতাখানা লইয়া শীতল সেই যে গেল 7 দিনের মধ্যে, আর সে বাড়ি ফিরিল না। শ্যামা যে বুঝিতে পারিল না তাহা নয়, তবু একে বিশ্বাস করিতে ইচ্ছা হয় যে তার অত কষ্টের জমানো টাকাগুলো লইয়া শীতল উধাও হইয়া গিয়াছে। একদিন বিষ্ণুপ্রিয়ার বাড়ি গিয়া শ্যামা কোমল প্রেসে লোক পাঠানোর ব্যবস্থা করিয়া আসিল। সে আসিয়া খবর দিল, প্রেসে শীতল যায় নাই। শীতল গাড়ি চাপা পড়িয়াছে অথবা তাহার কোনো বিপদ হইয়াছে। শ্যামা একবার তাহা ভাবে নাই, কিন্তু বিষ্ণুপ্রিয়া শীতলকে ভালো রকম চিনত না বলিয়া হাসপাতালে, থানায় আর খবরের কাগজের আফিসে খোঁজ করাইল।
গাড়ি টাড়ি চাপা পড়িয়া থাকিলে শীতলার একটা সংবাদ অবশ্যই পাওয়া যাইত। শ্যামাকে এই সান্ত্বনা দিতে আসিয়া বিষ্ণুপ্রিয়া অবাক হইয়া বাড়ি গেল। শ্যামা যেভাবে তার কাছে স্বামীর নিন্দা করিল, ছোট জাতের স্ত্রীলোকের মুখেও বিষ্ণুপ্রিয়া কোনোদিন সেসব কথা শুনে নাই। বিধান জিজ্ঞাসা করে, বাবা কোথায় গেছে মা? শ্যামা বলে, চুলোই। শ্যামা রাঁধে বাড়ে, ছেলে মেয়েদের খাওয়ায়, নিজে খায়, কিন্তু বাঘিনীর মতো সবসময় সে যেন কাহাকে খুন করিবার জন্য উদ্যত হইয়া থাকে। জ্বালা তাহার কে বুঝিবে? 3টি সন্তানের জননী, স্বামীর ওপর তাহার নির্ভর অনিশ্চিত। একজন পরম বন্ধু তাহার ছিল, রাখাল, সে তাহাকে ঠকাইয়া গিয়াছে। স্বামী আজ তাহার সঞ্চয় লইয়া পলাতক। বোকার মতো কেন যে সে সেভিং ব্যাংকের খাতাখানা শীতলকে দিতে গিয়েছিল? রাত্রে শ্যামার ঘুম হয় না। শীতের রাত্রি, ঠান্ডা লাগিবার ভয়ে দরজা বন্ধ করিয়া দিতে হয়। শ্যামা একটা লণ্ঠন কমাইয়া রাখে। ঘরের বাতাস দূষিত হইয়া ওঠে। শ্যামা বারবার মশারি ঝাড়ে, বিধানের গায়ে লেপ তুলিয়া দেয়, বুকুর কাঁথা বদলায়, মণিকে তুলিয়া ঘরের জল বাহির হওয়ার নলটার কাছে বসায়। আরো কত কি করে, চোখে তাহার জলও আসে। এমনি 7 রাত্রি কাটাইবার পর 8ম রাত্রে পাগলের মতো চেহারা লইয়া শীতে কাঁপিতে কাঁপিতে শীতল ফিরিয়া আসিল। শ্যামা জিজ্ঞাসা করিল, খেয়ে এসেছ? শীতল বলিল, না। সেই রাত্রে শ্যামা কাঠের উনানে ভাত চাপাইয়া দিল। রান্না শেষ হইতে রাত্রি 3টা বাজিয়া গেল। শীতল ঘুমাইয়া পড়িয়াছিল। ডাকিয়া তুলিয়া তাহাকে খাইতে বসাইয়া শ্যামা ঘরে গিয়া শুইয়া পড়িল। কাছে বসিয়া শীতলকে খাওয়ানোর প্রবৃত্তি হইল না বলিয়া শুধু নয়, ঘুমে তাহার শরীর অবশ হইয়া আসিতেছিল। পরদিন শীতল শ্যামাকে 100 টাকা ফেরত দিল। আর কই, বাকি টাকা কি করেছ? আর তুলিনি তো। তুলনি? খাতা কই আমার? খাতা হারিয়ে গেছে শ্যামা। কোনখানে যে ফেলিলাম? শ্যামা কাঁদিতে আরম্ভ করিয়া দিল। সব টাকা নষ্ট করে এসে আবার তুমি মিছে কথা বলছো। আমি 500 টাকা সই করে দিলাম, 100 টাকা তুমি কি করে তুললে? মিছে কথাগুলো একটু আটকালো না তোমার মুখে? দোতলায় ঘর তুলব বলে আমি যে টাকা জমাচ্ছিলাম গো। শীতল আস্তে আস্তে সরিয়া গেল। এবছর প্রথম স্কুল খুলিলেই বিধানকে শ্যামা স্কুলে ভর্তি করিয়া দিবে ভাবিয়াছিল, কিন্তু এই সব টাকার গোলমালে ফাল্গুন মাস আসিয়া পড়িল। বিধানকে স্কুলে দেওয়া হইল না। শহরতলির এখানে কাছাকাছি স্কুল নাই। আনন্দমোহিনী মেমোরিয়াল হাই স্কুল কাশীপুরে, প্রায় 1 মাইল তফাতে। এতখানি পথ হাঁটিয়া বিধান প্রত্যহ স্কুল করিবে, শ্যামার তাহা পছন্দ হইতেছিল না। কলিকাতার স্কুলে ভর্তি করিলে বিধানকে ট্রামে বাসে যাইতে হইবে। শ্যামার সে সাহস নাই। প্রেসে যাওয়ার সময় শীতল যে বিধানকে স্কুলে পৌঁছাইয়া দিবে তারও সম্ভব নয়। শীতল কোনোদিন প্রেসে যায় 10টায়, কোনোদিন 11টায়। শ্যামা মহা সমস্যায় পড়িয়া গিয়েছিল। অথচ ছেলেকে এবার স্কুলে না দিলেই নয়, বাড়িতে ওর পড়াশুনো হইতেছে না। শীতলকে বলিয়া লাভ হয় না, কথাগুলি সে গ্রাহ্য করে না। শ্যামা শেষে একদিন পরামর্শ জিজ্ঞাসা করিতে গেল বিষ্ণুপ্রিয়ার বাড়ি। বিষ্ণুপ্রিয়া বলিল, এক কাজ করো না, আমাদের শঙ্কর যেখানে পড়ে তোমার ছেলেকে সেইখানে ভর্তি করে দাও। শঙ্কর তো গাড়িতে যায়, তোমার ছেলেও ওর সঙ্গে যাবে। তবে ওখানে মাইনে বেশি, বড় লোকদের ছেলেরাই বেশিরভাগ পড়ে ওখানে। আর ওখানে ভর্তি করলে ছেলেকে ভালো ভালো কাপড় জামা কিনে দিতে হবে। একদিন যে একটু ময়লা জামা পরিয়ে ছেলেকে স্কুলে পাঠাবে তা পারবে না। হেডমাস্টার সাহেব কিনা পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসে। বিষ্ণুপ্রিয়া আজও শ্যামার উপকার করিতে ভালোবাসে, কিন্তু আসিলে বসিতে বলে না, কথা বলে অনুগ্রহ করার সুরে। বিষ্ণুপ্রিয়ার সেই মেয়েটিকে আজ বুঝিবার উপায় নাই। প্রায় কদর্য পাপের ছাপ লইয়া সে যে জন্মাইয়াছিল, শুধু মনে হয় মেয়েটা বড় রোগা। বিষ্ণুপ্রিয়ার আরেকটি মেয়ে হইয়াছে, বছর 3 বয়স। বিষ্ণুপ্রিয়া এখন আবার সাজগোজ করে, তবে আগের মতো দেহের চাকচিক্য তাহার নাই। এখন চকচক করে শুধু গহনা, অনেকগুলি। ভাবিয়া চিন্তিয়া শ্যামা
বিধানকে শঙ্করের স্কুলেই ভর্তি করিয়া দিল। শঙ্কর বিষ্ণুপ্রিয়ার খুড়তুতো বোনের ছেলে, এবার সেকেন্ড ক্লাসে উঠিয়াছে। বয়সের আন্দাজে ছেলেটা বাড়ে নাই, বিধানের চেয়ে মাথায় সে সামান্য একটু উঁচু। ভারী মুখ চোরা লাজুক ছেলে, গায়ের রংটি টুকটুকে। যত ছোট দেখার সে সেকেন্ড ক্লাসে পড়ে। স্কুলের অভিজ্ঞতাও তাহার আছে। বিধানকে শ্যামা তাহার জিম্মা করিয়া দিল। চিবুক ধরিয়া চুমা খাইয়া ছেলেকে দেখাশোনা করার জন্য শ্যামা তাহাকে এমন করিয়াই বলিল যে লজ্জায় শঙ্করের মুখ রাঙা হইয়া গেল। সারাদিন শ্যামা অন্যমনস্ক হইয়া রহিল। ভাবিবার চেষ্টা করিল বিধান স্কুলে কি করিতেছে। শ্যামার একটা ভয় ছিল স্কুলে বড়লোকের ছেলেদের সঙ্গে বিধান মানাইয়া চলিতে পারিবে কিনা। গরিবের ছেলে বলিয়া ওকে সকলে তুচ্ছ করিবে না তো। একটা ভরসার কথা, শঙ্করের সঙ্গে ওর ভাব হইয়াছে। শঙ্করের বন্ধু বলিয়া সকলে ওকে সমানভাবেই হয়তো গ্রহণ করিবে, হাসি তামাশা করিবে না। ফাল্গুনের দিনটি আজ শ্যামার বড় দীর্ঘ মনে হয়। একদিনের জন্য ছেলে তাহার বাড়ি ছাড়িয়া কোথাও গিয়া থাকে নাই। অপরিচিত স্থানে অচেনা ছেলেদের মধ্যে 10টা হইতে 4টা পর্যন্ত সে কি করিয়া কাটাইবে কি জানে। বিকালে বিধান ফিরিয়া আসিলে শ্যামা তাহার মুখখানা ভারী শুকনো দেখিল। টিফিনের সময় খাবার কিনিয়া খাওয়ার জন্য শ্যামা তাকে 4 আনা পয়সা দিয়াছিল। বিধান লজ্জায় কিছু খাইতে পারে নাই, ভাবিয়া বলিল, ও খোকা, মুখ শুকিয়ে গেল কেন রে? খাসনি কিছু কিনে টিফিনের সময়? বিধান বলিল, খেয়েছি তো, পেট ব্যথা করছে মা। শ্যামা বলিল, কেন খোকা, পেট ব্যথা করছে কেন বাবা? কি খেয়েছিলি কিনে? পেটের ব্যথায় বিধান নানা রকম মুখভঙ্গি করে, চোখের জল দেখা যায়। শ্যামা ধমক দিয়া বলে, কি খেয়েছিস বল? ফুলুরি। আর কি? আর ঝাল বড়া। তাহলে হবে না তোমার পেট ব্যথা? মুখ পোড়া ছেলে, ভালো খাবার থাকতে তুমি খেতে গেলে কিনা ফুলুরি আর ঝাল বড়া। কেন খেতে গেলে ওসব? শঙ্কর খাওয়ালে মা। শঙ্কর বলে বাড়িতে ওসব তো খেতে দেয় না, শুধু দুধ আর সন্দেশ খেয়ে মরো। তাই শঙ্কর ছেলেটা তো কম দুষ্টু নয়। বাড়িতে মা নিষেধ করিয়া দেয়, চুরি করিয়া তাই করে। ওর সঙ্গে মেলামেশা করিয়া বিধানের স্বভাব খারাপ হইয়া যাইবে না তো? শ্যামার প্রথমে ভারী ভাবনা হয়, তারপর সে ভাবিয়া দেখে যে লোকাইয়া ফুলুরিয়া ঝাল বড়া খাওয়াটা খুব বেশি খারাপ অপরাধ নয়। এরকম দুষ্টুমি ছেলেরা করেই। তবু মনটা শ্যামার খুঁতখুত করে। ছেলেকে সে নানা রকম উপদেশ দেয়, অসংখ্য নিষেধ জানায়। আজ কাজ করিতে করিতে হঠাৎ একটা কথা মনে পড়িয়া গেলে সঙ্গে সঙ্গে ছেলের কাছে ডাকিয়া বলে, এ যেন তুমি কখনো করো না বাবা, কখনো নয়। কেন মা? বিধান বলে, প্রত্যেকবার। একদিন মন্দার একখানা পত্র আসিল, খুব দরদ দিয়া অনেক মিষ্টি মিষ্টি কথা দিয়া লিখিয়াছে। চিঠি পড়িয়া শ্যামা মুখ বাঁকাইয়া হাসিল, বলিল, বসে থাক তুই, জবাবের জন্যে হাপিত্তেশ করে। শ্যামা চিঠিখানা পুড়াইয়া ফেলিল। শীতলকে কিছু বলিল না। জবাব না পাইয়া একটু অপমান বোধ করুক লোকটা। ফাঁকি দিয়া টাকা বাগাইয়া লওয়ার জন্য শীতল তাহাকে এমন ঘৃণা করিতেছে যে চিঠির উত্তর দেয় নাই। ফাল্গুন মাস কাবার হইয়া আসিল। শীত একেবারে কমিয়া গিয়াছে। একদিন রোদ খাওয়াইয়া লেপগুলি শ্যামা তুলিয়া রাখিল। শ্যামার শরীরটা আজকাল ভালো আছে। 3 ছেলের মার আবার শরীর, তবু সানন্দ মনে আরেকটি সন্তানের শখ যেন উঁকি মারিয়া যায়। একা থাকিবার সময় অবাক হইয়া শ্যামা হাসে, কি কাণ্ড মেয়ে মানুষের, মাগো। বিধান 10টার সময় ভাত খাইয়া জুতা মোজা হাফ প্যান্ট আর শার্ট পরিয়া স্কুলে যায়। শ্যামা তাহার চুল আঁচড়াইয়া দেয়, আঁচল দিয়া মুছিয়া দেয়। প্রথম প্রথম ছেলের মুখে সে একটু পাউডার মাখাইয়াও দিত। বড়লোকের ছেলেদের মাঝখানে গিয়া বসিবে, একটু পাউডার না মাখিলে কি চলে? স্কুলের ছেলেরা ঠাট্টা করায় বিধান এখন আর পাউডার মাখাইতে দেয় না, বলে, তুমি কিচ্ছু জানো না মা। পাউডার দেখলে ওরা সবাই হাসে, স্যার শুদ্ধ।
কি বলে জানো? বলে, চুন তো মেখে এসেছিস, এবার একটু কালি মাখ, বেশ মানাবে তোকে। মাইরি ভাই মাইরি। মাইরি বলে? বিধানের স্কুলে বড়লোকের সোনার চাঁদ অভিজাত ছেলেদের মুখে এই কথাটির উচ্চারণ শ্যামার বড় খাপছাড়া মনে হয়। এমনি কত কথা বিধান শিখিয়ে আসে, মাইরির চেয়েও ঢের বেশি খারাপ কথা। অনেক বড় বড় শব্দও সে শিখিয়ে আসে। আর সংকেত শ্যামা যার মানেও বুঝিতে পারে না। তাহার অজানা এক জগতের সঙ্গে বিধান পরিচিত হইতেছে। অল্প অল্প একটু যা আভাস পায়, তাতেই শ্যামা অবাক হইয়া থাকে। সে একটা বিচিত্র গর্ব ও দুঃখ বোধ করে। বাড়িতে এখন বিধানের জিজ্ঞাসা কমিয়া গিয়াছে। প্রশ্নে প্রশ্নে আর সে শ্যামাকে ব্যতিব্যস্ত করিয়া তোলে না। ছাদে উঠিয়া খানিক দূরে বাঁধের ওপর দিয়া যে রেলগাড়ি চলিয়া যায়, ছেলেকে তাহা দেখানোর স্বাদ শ্যামার কিন্তু কমে নাই। জ্ঞান ও বুদ্ধিতে ছেলে তাহাকে ছাড়াইয়া যাইতেছে বলিয়া গর্ব ও আনন্দের সঙ্গে শ্যামার দুঃখ এইটুকু, বকুল আছে, সে কিন্তু মেয়ে, ছেলের মতো। শ্যামার কাছে মেয়ের অত খাতির নাই। 6 বছরের মেয়ে, সে তো বুড়ি। শ্যামা তাহাকে দিয়া 2-1টি সংসারের কাজ করায়, মণিকে খেলা দিতে বলে। সময় পাইলে প্রথম ভাগ খুলিয়া একটু একটু পড়ায়। মেয়েটা যেন দুরন্ত হইয়াছে, সেরকম মাথা নাই, কিন্তু কিছু শিখতে পারে নাই। তাহাকে অক্ষর চিনাইতেই শ্যামার 1 মাস সময় লাগিয়াছে। কতদিনে করখোল শিখিবে কে জানে। মাঝে মাঝে রাগ করিয়া শ্যামা মেয়ের পিঠে একটা চর বসাইয়া দেয়, বিধানও মারে। প্রথম ভাগের পড়া যে শিখিতে পারে না, তাহার প্রতি বিধানের অবজ্ঞা অসীম। একদিন সকালবেলা হঠাৎ সে তাহার ক্লাসমাস্টার অমূল্যবাবুর মতো গম্ভীর মুখ করিয়া হুকুম দেয়, এই বুকু, নিয়ে আয় তো বই তোর। বুকু ভয়ে ভয়ে বই লইয়া আসে। তাহার ছেঁড়া ময়লা প্রথম ভাগটি। ভয় পাইলে বোঝা যায় কি বড় বড় আশ্চর্য দুটি চোখ বকুলের। পড়া ধরিয়া বনের অজ্ঞতায় বিধান খানিকক্ষণ শ্যামার সঙ্গে হাসাহাসি করে। তারপর কখন যে সে অমূল্যবাবুর মতো ধাঁ করিয়া চাটি মারিয়া বসে, আগে কারো টের পাইবার জো থাকে না। শ্যামা শুধু বলে, আহা খোকা, মারিস নে বাবা। বকুল বড় অভিমানী মেয়ে, কারো সামনে সে কখনো কাঁদে না। ছাদে চিলেকোঠার দেয়াল আর আলিশার মাঝখানে তাহার একটি হাতখানেক ফাঁক গোসল ঘর আছে। সেইখানে নিজেকে গুজিয়া দিয়া সে কাঁদে। তারপর গোসলখানাকে পুতুলের ঘর বানাইয়া সে খেলা করে। যে পুতুলটি তাহার ছেলের বউ, তার সঙ্গে বকুলের বড় ভাব। দুজনে যেন সই। তাকে শোয়াইয়া সে সব মনের কথা বলে। বলে, বাবাকে সব বলে দেব, বাবা দাদাকে মারবে, মাকেও মারবে। মারবে না ভাই বৌমা, করে জিভ বের করে দাদা মরে যাবে, মা কেঁদে মরবে। শীতলের কি হইয়াছে শ্যামা বুঝিতে পারে না। লোকটা কেমন যেন ভোঁতা হইয়া গিয়াছে। ফুর্তিও নাই, দুঃখও নাই। সময় মতো অফিসে যায়, সময় মতো ফিরিয়া আসে। কোনোদিন পাড়ার অখিল দত্তের বাড়ি দাবা খেলিতে যায়, কোনোদিন বাড়িতেই থাকে। বাড়িতে যতক্ষণ থাকে রাগারাগিও করে না, দিন দুঃখের মতো মুখের ভাবও করিয়া রাখে না। স্ত্রী ও পুত্রকন্যার সঙ্গে তাহার কথা ও ব্যবহার সহজ ও স্বাভাবিক হয়, অথচ তার কাছে কারো যেন মূল্য নাই, কিছুই সে যেন গ্রাহ্য করে না। শ্যামা টাকা লইয়া পালানোর পর হইতেই তাহারে পাগলামি না করার পাগলামি আরম্ভ হইয়াছে। ধার করিয়া রাখালকে টাকা দেওয়ার অপরাধ, শ্যামার জমানো টাকাগুলি নষ্ট করার অপরাধ তাহার কাছে অবশ্যই পুরনো হইয়া গিয়াছে। মনে আছে কিনা তাও সন্দেহ। মাস গেলে আগের টাকার অর্ধেক পরিমাণ টাকা নিয়া সে শ্যামাকে দেয়। আগে হইলে ইহা লইয়া কত কাণ্ড করিত, হয় অনুতাপে সারা হইত, না হয় নিজে নিজে কলহ বাঁধাইয়া শ্যামাকে গাল দিয়া বলিত। যা সে আনিয়া দেয় তাই যেন শ্যামা সোনামুখ করিয়া গ্রহণ করে। ঘরে বসিয়া গেলা যার একমাত্র কর্ম, অত তাহার টাকার ঘাটতি কেন? এখন টেরও পাওয়া যায় না কম টাকা আনিয়াছে, এটা সে খেয়াল করিয়াছে।
শ্যামা যদি নিঃশ্বাস ফেলিয়া বলে, কি করে যে মাস চালাবো, সে অমনি অমায়িকভাবে বলিয়া বসে, ওতেই হবে গো, খুব চলে যাবে, বাড়ি ভাড়া দিতে হয় না, ইয়ে করতে হয় না, কি করো অত টাকা? কমল ঘোষের টাকাটা মাসে মাসে কিছু কম করিয়া দিলে হয়তো চলে। শীতলকে এ কথা বলিতে শ্যামার বাঁধে। ঋণ যত শীঘ্র শোধ হইয়া যায় ততই ভালো। এদিকে খরচ চলিতে চাহে না। বিধানকে স্কুলে দেওয়ার পর খরচ বাড়িয়াছে। বই খাতা, স্কুলের মাহিনা, পোশাক, জলখাবারের পয়সা এসব মিলিয়া অনেকগুলি টাকা বাহির হইয়া যায়। যেমন তেমন করিয়া ছেলেকে শ্যামা স্কুলে পাঠাইতে পারে না। ছেলের পরিচ্ছদ ও পরিচ্ছন্নতা সম্বন্ধে বিষ্ণুপ্রিয়া যে তাহাকে সতর্ক করিয়া দিয়াছিল, নিতান্ত অভাবের সময়ও শ্যামা তাহা অগ্রাহ্য করিতে পারে না। খরচ সে কমাইয়াছে অন্যদিকে। সত্যভামার এতকালের চাকরিটি গিয়াছে। নিজের জন্য সেমিজ ও কাপড় কেনা শ্যামা বন্ধ করিয়াছে। এসব বেশি পরিমাণে তাহার কোনোদিন ছিল না। চিরকাল জোয়াতালি দিয়া কাজ চালাইয়া আসিয়াছে। এখন বড় অসুবিধা হয়। স্বামী পুত্র ছাড়া বাড়িতে কেহ থাকে না, তাই রক্ষা, নতুবা লজ্জা বাঁচিত না। শীতলার বিধান বাহিরে যায়। ওদের জামাকাপড় ছাড়া শ্যামা আর কিছু ধোপা বাড়ি পাঠায় না। বাড়িতে কাঁচিয়া লয়। ছেলে মেয়েদের দুধ সে কমাইতে পারে না। কমাইয়াছে মাছের পরিমাণ। মাঝে মাঝে ফল ও মিষ্টি আনিয়া সকলকে খাওয়ানোর স্বাদও সে ত্যাগ করিয়াছে। এই ত্যাগটাই সবচেয়ে কষ্টকর। শ্যামার ছেলেমেয়েরা ভালো জিনিস খাইতে বড় ভালোবাসে। তবু এইসব অভাব অনটনের মধ্যেও শ্যামার দিনগুলি সুখে কাটিয়া যায়। ছেলেমেয়ের অসুখ বিসুখ নাই। শীতলের যাহাই হইয়া থাক, তাহাকে সামলাইয়া চলা সহজ। নিজের শরীরটাও শ্যামার এত ভালো আছে যে সংসারের সমস্ত খাটুনি খাটিতে তাহার কিছুমাত্র কষ্ট হয় না। কাজ করিতে যেন ভালোই লাগে। চৈত্র শেষ হইয়া আসিল। ছাদে দাঁড়াইলে বসাক বাড়ির পাশ দিয়া রেলের উঁচু বাঁধটার ধারে প্রকাণ্ড শিমুল গাছটা হইতে তুলা উড়াইয়া যাইতে দেখা যায়। পূর্বে খানিকটা ফাঁকা মাঠের পর টিনের বেড়ার ওপাশে ধান কলে প্রকাণ্ড পাকা অঙ্গন। কুলিটা প্রত্যহ ধান মেলাইয়া শুকাইতে দেয়। ধান খাইতে ঝাঁক বাঁধিয়া পায়রা নামিয়া আসে। পায়রার ঝাঁকের ওড়া দেখিতে শ্যামা বড় ভালোবাসে। অতগুলো পাখি আকাশে বারবার দিক পরিবর্তন করে একসঙ্গে সকাল ও বিকাল হইলে উড়িবার সময় একসঙ্গে সবগুলি পায়রা পাখার নিচে রোদ লাগাইয়া ঝকঝক করিয়া ওঠে। পায়রার ঝাঁকের ওড়া দেখিতে শ্যামা বড় ভালোবাসে। অতগুলো পাখি আকাশে বারবার দিক পরিবর্তন করে একসঙ্গে। সকাল ও বিকাল হইলে উড়িবার সময় একসঙ্গে সবগুলি পায়রার পাখার নিচে রোদ লাগিয়া ঝকঝক করিয়া ওঠে। শ্যামা অবাক হইয়া ভাবে, কখন কোন দিক বাকিতে হবে সবগুলি পাখি একসঙ্গে টের পায় কি করিয়া। ধানকলের এক কোনায় ছোট একটি পুকুর, ইঞ্জিন ঘরের ওদিকে আরও একটা বড় পুকুর আছে। বয়লারের ছাই ফেলিয়া ছোট পুকুরটির একটি তীরে ওরা ধীরে ধীরে পুকুরের মধ্যে ঠেলিয়া আনিয়াছে। পুকুরটা বুঝিয়া ফেলিবে বোধ হয়। ছাই ফেলিবার সময় বাতাসে রাশি রাশি ছাই সাদা মেঘের মতো টিনের প্রাচীর ডিঙাইয়া রেলের বাঁধ পার হইয়া কোথায় চলিয়া যায়। আজকাল এসব শ্যামা যেমন ভাবে চাহিয়া দেখে, কতকাল তেমনি ভাবে সে তা দেখে নাই। বিকালে ছাদে গিয়া সে মণিকে ছাড়িয়া দেয়। মণি বকুলের সঙ্গে ছাদময় ছুটোছুটি করে। আলিশায় ভর দিয়া শ্যামা কাছে ও দূরে যেখানে যা কিছু দেখিবার আছে দেখিতে থাকে। বোধ করে কেমন একটা উদাস উদাস ভাব, একটা অজানা ঔৎসুক্য। পরপর অনেকগুলি গাড়ি রেললাইন দিয়া দুদিকে ছুটিয়া যায়। তিনটে সিগন্যালের পাখা বারবার ওঠে নামে। ধান কলের অঙ্গনে কুলি মেয়েরা ছড়ানো ধান জড়ো করিয়া নৈবেদ্যের মতো অনেকগুলি স্তূপ করে, তারপর হোগলার টুপি দিয়া ঢাকিয়া দেয়। ছোট পুকুরটিতে ধানকলের বাবু জাল ফেলায়, মাছ বেশি পড়ে না। এতটুকু পুকুরে মাছ কোথায়? জাল ফেলাই সার। সে আমার হাসি পায়।
তাহার মামাবাড়ির পুকুরেও জাল ফেলিলে আর দেখিতে হইত না। মাছের লেজের ঝাপটায় জাল খান খান হইয়া যাইত। পারিপার্শ্বিক জগতের দৃশ্য ও ঘটনা শ্যামা এমনভাবে খুঁজিয়া খুঁজিয়া উপভোগ করে, বাড়িঘর, ধানকল, রেল লাইন, রাস্তার মানুষ, এইসব আর কবে তাহার এত ভালো লাগিয়াছিল। অথচ মনে মনে অকারণ উদ্বেগ, দেহে যেন একটা শিথিল ভারবোধ, হাইতোলা আলস্য। বিধান আজকাল বিকেলের দিকে শঙ্করের বাড়ি খেলিতে যায়। ছেলেকে না দেখিয়া তার কি ভাবনা হইয়াছে। বুড়ো বয়সে তোমার যে চেহারার খোলতাই হচ্ছে গো, বয়স কমছে নাকি দিনকে দিন? শ্যামা বলে, দূর দূর, কি সব বলে ছেলেদের সামনে। শীতলের নজর পড়িয়াছে। শ্যামার ছেঁড়া কাপড় দেখিয়া তাহার চোখ টাটায়। শ্যামার জন্য সে রঙিন কাপড় কিনিয়ে আনে। শ্যামা প্রথমে জিজ্ঞাসা করে, ক টাকা নিলে? টাকা পেলে কোথায়? কটা টাকা আর পাইনি আমি, উপরি পেয়েছি কাল। একটি টাকা তো দাও না, আমার খরচ চলে কি সে উপরি না পেলে? খরচ চলে? শীতল তাহা হইলে আরও উপরি টাকা পায়, খুশি মতো খরচ করে। তাহাকে যে টাকা আনিয়া দেয় তাই সব নয়। শ্যামা রাগিয়া বলে, কিরকম উপরি পাও শুনি? নিশ্চয় আরো বেশি। মিথ্যে বলছো বাবু তুমি, নিজে নিজে খরচ করো তো সব। আমার এদিকে খরচ চলে না, ছেঁড়া কাপড় পরে আমি দিন কাটাই। আরে মুশকিল, তাই তো কাপড় কিনে আনলাম। আচ্ছা তো নেমো খারাম তুমি। শ্যামা রঙিন কাপড়খানা নাড়াচাড়া করে, মিষ্টি করিয়া বলে, কি টানাটানি চলছে, বোঝো না তো কিছু? কি কষ্টে যে মাস চালাই, বাপ নাই, রাতে ঘুম হয় না। 2-4টে টাকা যদি পাও কেন নষ্ট করো? এনে দিলে সুসার হয়। তোমার খরচ কি? বাজে খরচ করে নষ্ট করো বই তো নয়, যা স্বভাব তোমার জানি তো। হাতে টাকা এলে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে যায়। এবার থেকে আমায় এনে দিও, তোমার যা দরকার হবে চেয়ে নিও। আর কটা মাস মোটে, ধারটা শোধ হয়ে গেলে তখন কি আর টানাটানি থাকবে? না তুমি 10-20 টাকা বাজে খরচা করলে এসে যাবে? শ্যামা বলে। শীতল শোনে। শ্যামাকে বোধহয় সে আর একজনের সঙ্গে মিলাইয়া দেখে, যে এমন মিষ্টি মিষ্টি কথা বলিয়া বুঝাইয়া টাকা আদায় করিত। বলিত, আমার দুখানা গহনা গড়িয়া দে, টাকাটা তাহলে আটকা থাকিবে, নইলে তুই তো সব খরচ করে ফেলবি। দরকারের সময় তুই তোর গহনা বেচে নিস। আমি যদি একটি কথা কই। সে সব বলিত মদের মুখে। তারপর শ্যামা বলে, এই কাপড় তো পরতে পারবো না আমি ছেলের সামনে। ও অবাক হয়ে তাকিয়ে থাকবে, আমার লজ্জা করবে বাবু। না পড়তে পারো, ওই নর্দমা রয়েছে, ওইখানে ফেলে দাও, শীতল বলে। রাতে ছেলে মেয়েরা সব ঘুমাইয়া পড়িলে শ্যামা আস্তে আস্তে শীতলকে ডাকে, বলে, হ্যাঁ গো, ঘুমলে নাকি? ফুটফুটে জ্যোৎস্না উঠেছে দিব্যি, ছাদে যাবে একবার? ঠিক। শীতল বলে, আবার ছাদে কি জন্যে? কিন্তু সে বিছানা ছাড়িয়া ওঠে। শ্যামা বলে, গিয়ে একটা বিড়ি ধরাও, আমি আসছি। রঙিন কাপড়খানা পরিয়া শ্যামা ছাদে যায়। বড় লজ্জা করে শ্যামার, শীতলকে নয়, বিধানকে। ঘুম ভাঙিয়া রাত দুপুরে তার পরনে রঙিন কাপড় দেখিলে ও যা ছেলে, ওর কি আর বুঝিতে বাকি থাকিবে? শীতলের মন ভোলানোর জন্যে সে সাজগোজ করিয়াছে, অথচ শীতল শখ করিয়া কাপড়খানা আনিয়া দিয়াছে। একবার না পড়িলেই বা চলে কেন? শ্যামা মাদুর লইয়া যায়, মাদুর পাতিয়া দুজনে বসে। চাঁদের আলোয় বসিয়া দুজনে 2-1টা সাংসারিক কথা বলে। বেশ সময় থাকে চুপ করিয়া। বলার কি আর কোনো কথা আছে ছাই এ বসে? হ্যাঁ, শীতল শ্যামাকে একটু আদর করে। শীতলের স্পর্শ আর তেমন মোলায়েম নয়, কখনো যেন স্ত্রীলোকের সঙ্গ পায় নাই, এমনি আনাড়ির মতো আদর করে। শ্যামা দোষ দিবে কাকে? সেও তো কম মোটা হয় নাই। তারপর একদিন শ্যামা সলজ্জভাবে বলে, কি কাণ্ড হয়েছে জানো?
শীতল শুনিয়া বলে, বটে নাকি? শ্যামা বলে, হ্যাঁ গো, চোখ নেই তোমার? কি হবে বলো তো এবার, ছেলে না মেয়ে? মেয়ে। ছেলে। বুকু বেঁচে থাক। আমার আর মেয়েতে কাজ নেই বাপু, বলিয়া শ্যামা হাসে। মধুর পরিপূর্ণ হাসি দেখিয়া কে বলিবে শীতলের মতো অপদার্থ মানুষ তাহার মুখে এ হাসি জোগাইয়াছে। মাঝখানে একটা শীত চলিয়া গেল। পরের শীতের গোড়ার দিকে শ্যামার নতুন ছেলেটির বয়স তখন প্রায় 8 মাস। হঠাৎ একদিন সকালবেলা মামা আসিয়া হাজির। শ্যামার সেই পলাতক মামা তারাশঙ্কর, ছোটখাটো বেটে লোকটা, হাত পা মোটা, প্রকাণ্ড চওড়া বুক। একদিন ভয়ঙ্কর বলবান ছিল, এখন মাংসপেশিগুলি শিথিল হইয়া আসিয়াছে। শেষবার শ্যামা যখন তাকে দেখিয়াছিল, মাথার চুলে তাহার পাক ধরে নাই। এবার দেখা গেল প্রায় সব চুল পাকিয়া গিয়াছে। সে তো আজকের কথা নয়। শ্যামার বিবাহের কিছুদিন পরে জমি জমা বেচিয়া গ্রামের সবচেয়ে বনেদি ঘরের বিধবা মেয়েটিকে সাথী করিয়া নির্দেশ হইয়াছিল। শ্যামার বিবাহ হইয়াছে আজ 21-22 বছর। বিবাহের 7 বছর পরে তার সেই প্রথম ছেলেটি হইয়া মারা যায়। তার 2 বছর পরে বিধানের জন্ম। গত আশ্বিনে বিধানের 11 বছর বয়স পূর্ণ হইয়াছে। মামার বয়স 60 হইয়াছে বৈকি, কিন্তু যে লোহার মতো শরীর তাহার ছিল, একটা বয়সের ছাপ পড়ে নাই, শুধু চুলগুলি পাকিয়া গিয়াছে। দুটো একটা দাঁত বোধহয় পড়িয়া গিয়াছিল। মামা সোনা দিয়া বাঁধাইয়া লইয়াছে। কথা বলিবার সময় ঝিকমিক করে। এখনো সে আগের মতোই সোজা হইয়া দাঁড়ায়। মেরুদণ্ডটা আজও এতটুকু বাঁকে নাই। চোখ দুটো মনে হয় একটু স্থিমিত হইয়া আসিয়াছে। তা সে চোখের দোষ অথবা মানসিক শ্রান্তি বোঝা যায় না। শ্যামার বিবাহের সময় মামা ছিল সন্ন্যাসী, গেরুয়া পরিত, লম্বা আলখাল্লা ঝুলাইয়া সযত্নে বাবরি আচড়াইয়া ক্যাম্বিসের জুতা পায়ে দিয়া যখন গ্রামের পথে বেড়াইতে যাইত, মনে হইতো মস্ত সাধু। বড় ভক্তি করিত গ্রামের লোক। একবার মামার পরনে সরু কালো পাড় ধুতি, গায়ে পাঞ্জাবি, পায়ে চকচকে জুতো, একেবারে বাবুর বাবু। শীতল চিনিতে পারে নাই। শ্যামা প্রণাম করিয়া বলিল, ওগো, কোথায় যাব? এ যে মামা। কোথা থেকে এলে মামা তুমি? মামা হাসিয়া বলিল, এক জায়গা থেকে গিয়ে এসেছি মা, যে নাম বলবো। প্রতিবাজের মতো ঘুরতে ঘুরতে একবার তোকে দেখতে এলাম। আপনজন কেউ তো আর নেই, বুড়ো হয়েছি, কোনদিন চোখ বুঝি, তার আগে ভাগ্নিটাকে একবার দেখে যায়, এসব ভাবলাম আর কি। এরা তোর ছেলে মেয়ে না? কটি রে? শ্যামা মামাকে বড় ভালোবাসিত। সে তো জানিত মামা কবে কোন বিদেশে দেহ রাখিয়াছে। এতকাল পরে মামাকে পাইয়া শ্যামার আনন্দের সীমা রইল না। কি দিয়া সে যে মামার অভ্যর্থনা করিবে? 22 বছর পরে যে আত্মীয় ফিরিয়া আসে, তাকে কি বলিতে হয়, কি করিতে হয় তার জন্য। মামাকে সে নানা রকম খাবার করিয়া দিল। বাজার হইতে ভালো মাছ তরকারি আনিয়া রান্না করিল। বেশি দুধ আনিয়া তৈরি করিল পায়েস। মামা বড় ভালোবাসিত পায়েস। এখনো তেমনি ভালোবাসে কিনা কে জানে। মামার সঙ্গে একটু ভদ্রতা করিয়া শীতল কোথায় পালাইয়াছিল। মামা ইতিমধ্যে শ্যামার ছেলেদের সঙ্গে ভাব জমাইয়া ফেলিয়াছে। ভারী মজার লোক। এমন আর শ্যামার ছেলেরা দেখে নাই। রাঁধিতে রাঁধিতে শ্যামা হাসি মুখে কাছে আসিয়া দাঁড়ায়, বলে, আর তোমাকে পালাইয়া যেতে দেব না মামা। এবার থেকে আমার কাছে থাকবে। তোমার জিনিসপত্র কই? মামা বলে, কে জানতো বাপু তোরা আছিস সেখানে। শ্যামা বলে, ও বেলা গিয়ে তবে জিনিসপত্র সব নিয়ে এসো। কলকাতায় এসেছ কবে? মামা বলে, এই তো এলাম, কাল না পরশু বিকেলে। বিধান আজ স্কুলে গেল না। মামা আসিয়াছে বলিয়া শুধু নয়, বাড়িতে আজ নানা রকম রান্না হইতেছে। মামা কি একাই সব খাবে? 11টা পর্যন্ত কোথায় আড্ডা দিয়া আসিয়া তাড়াহুড়া করিয়া স্নানাহার সারিয়া শীতল প্রেসে চলিয়া গেল।
মামার সঙ্গে একদণ্ড বসিয়া কথা বলারও সময় পাইল না। আজ তাহার এত তাড়াতাড়ি কিসের সেই জানে। বাড়িতে একটা মানুষ আসিলে শীতল যেন কিরকম করে, সে যেন চোর। পুলিশ তাহার খোঁজ করিতে আসিয়াছে। রাধিতে রাধিতে শ্যামা কত কি যে ভাবিতে লাগিল। সঙ্গিনীটির কি হইয়াছে, হয়তো মরিয়া গিয়াছে, নয়তো মামার সঙ্গে ছাড়াছাড়ি হইয়াছে অনেক দিন আগেই। ওসব সম্পর্ক আর কতকাল টেকে? মরুক, ওসব দিয়া তার কি দরকার? কেলেঙ্কারির ব্যাপার চুকাইয়া দিয়া মামা ফিরিয়া আসিয়াছে, এই তার ঠের। আচ্ছা, এতকাল মামা কি করিতেছিল? টাকা পয়সা কিছু সঞ্চয় করিয়াছে নাকি? তা যদি করিয়া থাকে তবে মন্দ হয় না। মামার সম্প্রতি হাতছাড়া হইয়া যাওয়ায় তবে মনে বড় লাগিয়াছিল। মামা হয়তো এবার সুদে আসলে সে পাওনা মিটাইয়া দিবে। পুরুষ মানুষের ভাগ্য। বিদেশে ধুলিমুঠা করিয়া মামার হয়তো সোনা মুঠা হইয়াছে। মামার কাপড় জামা দেখিলেও তাই মনে হয়। মামার তো আর কেউ নাই, যদি কিছু সঞ্চয় করিয়া থাকে শ্যামাই তাহা পাইবে। এই বয়সে আরেকজন সঙ্গী জুটাইয়া মামার তাহার দেশান্তরী হইতে যাইবে না। মামাকে সে ঘর বাড়ি দেখায়। পিছনে খিড়কির দিকে খানিকটা খালি জায়গা আছে। কয়েক হাজার ইট কিনিয়া শ্যামা সেখানে জমা করিয়া রাখিয়াছে। রান্নাঘরের পাশে সিঁড়ির নিচে চুন আর সুরকি রাখিয়াছে। আর বছর শ্যামা যে টাকা জমাইয়াছিল এসব কিনিতেই তা খরচ হইয়া গিয়াছিল। এবছর কিছু টাকা জমিয়াছে। ভগবানের ইচ্ছা থাকিলে আগামী মাঘে দোতলায় শ্যামা একখানা ঘর তুলিবে। এইটুকু বাড়ি, দুখানা মোটে শোবার ঘর। কেউ এলে কোথায় থাকতে দেব ভেবে পাইনি মামা। দোতলায় ঘরটা তুলতে পারলে বাঁচি। ও আমার অনেক দিনের স্বাদ। খোকার বিয়ে দিলে ছেলে বউকে ও ঘরে শুতে দেব। পাশ দিতে খোকার আর 4 বছর বাকি। পৌষ মাসে কেলাসে উঠতে 3 বছর। না রে খোকা? মামা গম্ভীর হইয়া বলে, বড় বুদ্ধি তোর ছেলের শ্যামা, মস্ত বিদ্বান হবে বড় হয়ে। তামাকের ব্যবস্থা বুঝি রাখিস না? হ্যাঁ, খায় না? শীতল খায় না তামাক? আগে খেত, কিন্তু কে অত দেবে? মিটে তামাক সেজে যা ছি আমার। বাসন মাজতেই বেলায় খাবার। আর আমার তো দেখছেনই মামা, নিঃশ্বাস ফেলিবার সময় পাইনি সারাদিন। খেটে খেটে হাড় কালি হয়ে গেল। আর এদিকে বাবু তো কম নন, নিজে তামাক সেজে খাবার মুরদ নেই। এখন বিড়ি ঠিড়ি খায়, মরেও তেমনি খুক খুক করে কেসে। দে তবে আমাকে দুটো বিড়ি টিড়ি আনিয়ে দে বাপু। শ্যামা উৎসাহিত হইয়া বলে, দেব মামা। ফুকো, তামাক টামাক সব আনিয়ে দেব, এই তো কাছে বাজার। যাবে আর নিয়ে আসবে। রানী, একবার শোন দেখি মা, শ্যামার ঝি সত্যভামা, শ্যামার ছোট ছেলের জন্মের কয়েক ঘন্টা আগে মরিয়া গিয়াছিল। ছেলে যদি শ্যামার না হইতো, হইতো মেয়ে, কালো তবে আর বুঝিতে বাকি থাকিত না যে বাড়ির ঝি পেটের ঝি হইয়া আসিয়াছে। সত্যভামার মেয়ে রানী এখন শ্যামার বাড়িতে কাজ করে। রানীর বিবাহ হইয়াছে। জামাই ভূষণ থাকে শ্বশুর বাড়িতেই। শীতল তাহাকে কমল প্রেসে একটা চাকরি জুটাইয়া দিয়াছে। রানী বাজার হইতে তামাক খাওয়ার সরঞ্জাম আনিয়া তামাক সাজিয়া হুকার জল ভরিয়া দিল। মামা আরামের সঙ্গে তামাক টানিতে টানিতে বলিল, তোর ঝিটা তো বড় ছেলে মানুষ শ্যামা, কাজ কোনো পারে? ছাই পারে, আলসের এক শেষ। আবার বাবুয়ানির সীমে নেই। ছুরির চলন দেখছো না মামা? ওর মা আমার কাছে অনেকদিন কাজ করেছিল, তাই রাখা, নইলে মাইনে দিয়ে অমন ঝি কে রাখে? খাওয়া দাওয়া শেষ হইতে 2টা বাজিল। শ্যামা সবে পান সাজিয়া মুখে দিয়াছে। শীতল ফিরিয়া আসিল। শ্যামা অবাক হইয়া বলিল, এত শীঘ্রই ফিরলে যে? মামার সঙ্গে একটু কথাবার্তা বলব, প্রেসে কাজকামও নেই। বেশ করেছ, যেমন করে অফিসে চলে গেলে। মামা না জানি কি ভেবেছিল। শীতল ইতস্তত করে, কি যেন সে বলিবে মনে করিয়া। সে একটা পান খায়। শ্যামার মুখের দিকে চাহিয়া মনে মনে কি সব হিসাব করে। মামা কদিন থাকবেন এখন না? শ্যামা বলিল, কদিন কেন, বরাবর থাকবেন। আমরা থাকতে বুড়ো বয়সে হোটেলের ভাত খেয়ে মরবেন কি জন্যে? আমিও তাই বলছিলাম। পয়সা করি কিছু করেছেন মনে হয়। মনে তো হয়। এখন আমাদের অদিষ্ট। মামা একটা ঘুম দিয়া উঠিলে
বিকালে তাহার চারিদিকে ঘিরিয়া বসিয়া গল্প শুনিতে লাগিল। শহর, গ্রাম, অরণ্য, পর্বতের গল্প, রাজা মহারাজা, সাধু সন্ন্যাসী, চোর ডাকাতের গল্প, রোমাঞ্চকর বিপদ আপদের গল্প। মামা কি কম দেশ ঘুরিয়াছে, কম মানুষের সঙ্গে মিশিয়েছে? সুদূর একটা তীর্থের নাম করো, যার নামটি মাত্র শ্যামা ও শীতল শুনিয়াছে, যেমন রামেশ্বর, সেতুবন্ধ, নাসিক, বদ্রীনাথ। মামা সঙ্গে সঙ্গে পথের বর্ণনা দেয়, তীর্থের বর্ণনা দেয়। সব যেন রূপ ধরিয়া চোখের সামনে ফুটিয়া ওঠে। সেই বিধবা সঙ্গিনীটি কতকাল মামার সঙ্গে ছিল কেহ জিজ্ঞাসা করিতে পারে না। মামার যাযাবর জীবনের ইতিবৃত্ত শুনিয়া কিন্তু মনে হয় চিরকাল সে দেশে দেশে ঘুরিয়াছে একা। সঙ্গী যদি কখনো পাওয়া গিয়া থাকে, সে পথের সাথী পুরুষ। শ্যামা একবার সুকৌশলে জিজ্ঞেস করে, গ্রাম হইতে বাহির হইয়া প্রথমে মামা কোথায় গিয়াছিল? মামা সোজাসুজি জবাব দেয়, কাশিতেই ছিলাম, 5-6টা মাস। বুলে টুলে গিয়েছি সেসব বাপু। সে কি আজকের কথা? শ্যামা বলে, একা একা ঘুরে বেড়াতে ভালো লাগতো মামা। মামা বলে, একা ঘুরেই তো সুখ রে, আপনার নেই, চিন্তা নেই, যখন যেখানে খুশি পড়ে থাকো, যেখানে খুশি চলে যাও, কারো তো অক্কা নেই। জুটলো খেলে, না জুটলে উপোস করলে। চিরকাল ঘরের কোণে কাটালি, সে আনন্দ তোরা কি বুঝবি। একবার কি হলো, এই নীলগিরির পাহাড়ের গোড়ায় একটা গ্রামে গিয়েছি এক সাধুর সঙ্গে। গ্রামটার নাম বুঝি এই টুরিগড়িয়া। পাহাড়ের সার চলে গিয়েছে গ্রামের থাকটি। পাহাড়ে উঠে দেখতে ইচ্ছা হলো। গা থেকে উড়িয়া মেয়েরা পাহাড়ের বনে কাঠ কাটতে যায়, তাদের সঙ্গে গেলাম। সে কি জঙ্গল রে শ্যামা! এইটুকু সরু পথ, দুপাশে এক পা সরাবার জো নেই, যেমন গাছপালার দেয়াল গাঁথা। ফিরিবার সময় পথে হাতির পাল পড়ল, আর নামবার জো নাই। 4 দিন হাতের পাল পথ আটকে রইল। 4 দিন আমরা নামতে পারলাম না। কি সাহস মেয়েগুলোর, বলি হারি যায়। 4 দিন টুর শব্দটি করলো না। রাতে আমাকে বলতো ঘুমাতে, আর নিজেরা কাঠ কাটা দাবা গিয়ে ধরে পাহারা দিয়ে জেগে থাকতো। আরেক দিন, সেদিন আর মামার জিনিসপত্র আনা হইল না। পরদিন গিয়া লইয়া আসিল। শ্যামা ভাবিয়াছিল মামা কত জিনিস না জানি আনিবে, হয়তো আটিবেই না ঘরে। মামা কিন্তু আনিল ক্যাম্বিসের একটা ব্যাগ, কম্বলে জড়ানো একটা বিছানা, লেপ, তোষক নয়, 2টো র্যাক, খানতিনেক সুতির চাদর, আর এতটুকু একটা বালিশ। শ্যামা অবাক হইয়া বলিল, এই নাকি তোমার জিনিস মামা? মামা একগাল হাসিল। ববগুড়ের কি আর রাস রাস জিনিস থাকে বা? ব্যাগটা হাতে করি, বিছানা বগলে নেই। চলো এবার কোথায় যাবে, দিল্লি না বোম্বাই? ব্যাগটা হাতে তুলিয়া বিছানা বগলে করিয়া মামা যাওয়ার অভিনয় করিয়া দেখাইল। তাই হবে বোধ হয়। আজ এখানে কাল সেখানে করিয়া যে বেড়ায়, বাক্স প্যাট্রার হাঙ্গামা থাকিলে তাহার চলিবে কেন? কিন্তু এমন ভবঘুরেই যদি মামা হইয়া থাকে, তবে তো টাকা করি কিছুই সে করিতে পারে নাই। শ্যামা ভাবিতে ভাবিতে কাজ করে। প্রথমে সে যা ভাবিয়াছিল, বিদেশে মামা অর্থ উপার্জন করিয়াছে, বেড়াইয়াছে, শুধু ছুটি ছাটা সুযোগ সুবিধা মতো। হয়তো তা সত্য নয়। মামার হয়তো কিছুই নাই। দেশে দেশে সম্পদ কুড়াইয়া বেড়ানোর বদলে হয়তো শুধু বাউল সন্ন্যাসীর মতো সে ঘুরিয়া বেড়াইয়াছে। কিন্তু এমন যে দুঃসাহসী, কত রাজরাজার সঙ্গে যে খাতির জমাইয়াছে, পার্থিব সম্পদ লাভের সুযোগ কি সে কখনো পায় না? পথে ঘাটে লোক তো হীরা কুড়াইয়া পায়। বিষ্ণুপ্রিয়ার বাবা পশ্চিমে গিয়াছিলেন কপর দক্ষিণ অবস্থায়। কোথায় রাজার সুনজরে পড়িয়া 20 বছর দেওয়ানি করিলেন। দেশে ফিরিয়া 10 বছর ধরিয়া পেনশনই পাইলেন, বছরে 10,000 টাকা। মামার জীবনে ওরকম কিছুই ঘটে নাই। মামার জীবনে ওরকম কি ঘটে নাই? কোনো দেশের রাজার ছেলের প্রাণ বাঁচাইয়া লাখ টাকা দামের পান্না, মরকত, কিছু একটা উপহার। মামা নিঃস্ব অবস্থায় ফিরিয়া আসিয়াছে। শ্যামার ইহা বিশ্বাস করিতে ইচ্ছা হয় না। একবার তাহাদের গ্রামে এক সন্ন্যাসী গাছতলায় মরিয়া পড়িয়াছিল। সন্ন্যাসীর সঙ্গে ছিল পুরু কাঠের ছোট একটি জলচৌকি।
তার ভেতরটা ছিল ফাঁপা। পুলিশ নাকি স্ক্রুর মতো ঘুরাইয়া ছোট ছোট পায়াচারটি খুলিয়া তক্তার ভেতরে এক গাদা নোট পাইয়াছিল। মামার ব্যাগের মধ্যে কোমরের থলিতে হয়তো তেমনি কিছু আছে। নোট না হোক, দামি কোনো পাথর টাথর। মামা স্থায়ীভাবে রুইহা গেল। ভারী আমোদে মিশুকে লোক। কদিনের মধ্যে পাড়ার ছেলে বুড়োর সঙ্গে পর্যাপ্ত তাহার খাতির জমিয়া গেল। এ বাড়িতে দাবার আড্ডায়, ও বাড়িতে তাসের আড্ডায় মামার পসারের অন্ত ছিল না। মামার প্রতি এখন শীতলের ভক্তি অসীম। মামার মুখে দেশ বিদেশের কথা শুনিতে তাহার আগ্রহ যেন দিন দিন বাড়িয়া চলে। মামাকে সে চুপ করিতে দেয় না। মামা আসিবার পর হইতে সে কেমন অন্যমনস্ক হইয়া পড়িয়াছে। চোখে কেমন উদাস উদাস চাহনি। শ্যামা একটু ভয় পায়, ভাবে এবার আবার মাথায় কি গোলমাল হয় দেখো। ঠিক শীতলের জন্য যে শ্যামার ভাবনা হয় তা নয়, শীতলের সম্বন্ধে ভাবিবার তাহার সময় নাই। তার গোছানো সংসারে শীতল কবে কি বিপর্যয় আনে, এই তার আশঙ্কা। স্বামী স্ত্রীর মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক দাঁড়াইয়াছে তাহাদের। সংসার শ্যামার, ছেলে মেয়ে শ্যামার, ওর মধ্যে শীতলের স্থান নাই। নিজের গৃহে নিজের সংসারের সঙ্গে শীতলের সম্পর্ক শ্যামার মধ্যস্থতায়। গৃহে শীতল শ্যামার আড়ালে পড়িয়া থাকে, স্বাধীনতাবিহীন, স্বাতন্ত্র্যবিহীন জড় পদার্থের মতো। একদিন শীতল মদ খাইত, শ্যামাকে মারিত, কিন্তু শীতল ছাড়া শ্যামার তখন কেহ ছিল না। আজ শীতলের মদ খাইতে ভালো লাগে না। শ্যামাকে মারা দূরে থাক, ধমক দিতেও তাহার ভয় করে। শ্যামা আজ কত উঁচুতে উঠিয়া গিয়াছে। কোনো দিকে কোনো বিষয়ে খুঁত নাই শ্যামার। সেবায়, যত্নে, বুদ্ধি বিবেচনায়, ত্যাগে, কর্তব্য পালনে সে কলের মতো নিখুঁত। শ্যামার সঙ্গে তুলনা করিয়া সব সময় শীতলের যেন নিজেকে ছোট লোক বলিয়া মনে হয়, এবং সে যে অপদার্থ ছিদগ্রস্ত মানুষ এ তো জানে সকলেই। অন্তত শ্যামা জানে, শীতলের তাহাতে সন্দেহ নাই। সবসময় শীতলের মনে হয় শ্যামা মনে মনে তাহার সমালোচনা করিতেছে, তাহাকে ছোট ভাবিতেছে, ঘৃণা করিতেছে। কেবল মাস গেলে সে টাকা আনিয়া দেয় বলিয়া মনের ভাব রাখিয়াছে চাপিয়া, বাহিরে প্রকাশ করিতেছে না। বাহিরের জীবনে বিতৃষ্ণা আসিয়া শীতলের মন নীড়ের দিকে ফিরিয়াছিল, চাহিয়াছিল শ্যামাকে। কিন্তু 7 বছরের বন্ধা জীবন যাপিনী লাঞ্ছিতা পত্নী যখন জননী হয়, তখন কে কবে তাহাকে ফিরিয়া পাইয়াছে? বউয়ের বয়স যখন কাঁচা থাকে, তখন তাহার সহিত না মিলিলে আর তো মিলন হয় না। মন পাকিবার পর কোনো নারীর হয় না নতুন বন্ধু, নতুন প্রেমিক। দুঃখ মুছিয়া লইবার, আনন্দ দিবার, শান্তি আনিবার ভার শ্যামাকে শীতল কোনোদিন দেয় নাই। শীতলের মনে দুঃখ, নিরানন্দ ও অশান্তি আছে কিনা শ্যামা তাহা বুঝিতেও জানে না। শীতল ছিল দুঃখ উদ্ধত কঠোর। শ্যামাকে সে কবে জানিতে দিয়াছিল যে তার মধ্যেও এমন কোমল একটা অংশ আছে, যেখানে প্রত্যহ প্রেম ও সহানুভূতির প্রলেপ না পড়িলে যন্ত্রণা হয়। শ্যামা জানি ওসব প্রয়োজন শীতলের নাই, ওসব শীতল বোঝেও না। তাই ছেলে মেয়েদের লইয়া নিজের জন্য যে জীবন শ্যামা রচনা করিয়াছে, তার মধ্যে শীতল আশ্রয়ের মতো, জীবিকার উপায়ের মতো তুচ্ছ একটা পার্থিব প্রয়োজন মাত্র। আপনার প্রতিভায় সৃজিত সংসারে শ্যামা ডুবিয়া গিয়াছে। শীতল সেখানে ঢুকিবার রাস্তা না খুঁজিলেই সে বাঁচে। মামা বলে, শীতলের ভাব যেন কেমন কেমন দেখি শ্যামা। শ্যামা বলে, অমনি মানুষ মামা, অমনি গাছাড়া গাছাড়া ভাব। কি এলো কি গেল, কোথায় কি হচ্ছে কিচ্ছু তাকিয়ে রাখে না। খেয়াল নিয়েই আছে নিজের। ভগ্নিপতি চাহিলে দিয়ে দিলে তাকে 1000 টাকা ধার করে। না একবার জিজ্ঞেস করা, না একটু পরামর্শ চাওয়া, তাও মেনে নিলাম মামা। ভাবলাম দিয়ে যখন ফেলেছে আর তো উপায় নেই। যে মানুষ ওর ভগ্নিপতি, ও টাকা ফিরে পাওয়ার আশা নিমায়, কি আর হবে। এইসব ভেবে জমানো যে কটা টাকা ছিল, কি কষ্টে যে টাকা কড়া জমিয়েছিলাম মামা, ভাবলে গা এলিয়ে আসে। দিলাম একদিন সবগুলি টাকা হাতে তুলে, বললাম যাও ধার সুদে এসো। ঋণী হয়ে থেকে কেন ভেবে ভেবে গায়ের রক্ত জল করা। টাকা নিয়ে সেই যে গেল, ফিরে এলো 7 দিন পরে। ধারের মনে ধার রইল,
টাকাগুলো দিয়ে বাবু 7 দিন ফুর্তি করে এলেন। সেই থেকে কেমন জানি দমে গেছি মামা, কোনো দিকে উৎসাহ পাইনি। ভাবি এই মানুষকে নিয়েই তো সংসার, এত যে করি আমি, কি দাম তার? কেন মিথ্যে মরছি খেটে খেটে, সুখ কোথায় অদৃষ্টে? মামা সান্ত্বনা দিয়ে বলে, পুরুষ মানুষ অনেক টুয়াড্ডু করে শ্যামা, নিজেই আবার সব ঠিক করে আনে। আনছে তো বাবু রোজগার করে, বসে তো নেই। শ্যামা বলে, আমি আছি বলে, আর কেউ হলে এই সংসার কবে ভেসে যেত মামা। মামা একদিন কোথা হইতে শ্যামাকে 20 টাকা আনিয়ে দেয়। শ্যামা বলে, এ কি মামা? মামা বলে, রাখ না, রাখ, খরচ করিস। টাকাটা পেলাম, আমি আর কি করবো দিয়ে? সত্যি তো, টাকা দিয়া মামা কি করিবে? শ্যামা সুখী হইল। মামা যদি মাঝে মাঝে এরকম 10-20টা আনিয়ে দেয় তবে মন্দ হয় না। মামাকে শ্যামা ভক্তি করে, কাছে রাখিয়া শেষ বয়সে তাহার সেবা যত্ন করার ইচ্ছাটাও আন্তরিক। তবে তাহার কিনা টানাটানির সংসার। ইট সুরকে কিনিয়া রাখিয়া টাকার অভাবে সে কিনা দোতলার ঘর তোলার আরম্ভ করিতে পারে নাই। মেয়ে কিনা তাহার বড় হইতেছে, টাকার কথাটা সে তাই আগে ভাবে। কি করিবে সে? তার তো জমিদারি নাই। মামা থাক, 1000-10,000 যদি নাই পাওয়া যায়, মামার জন্যে যে বাড়তি খরচ হইবে, অন্তত সেটা আসুক। শ্যামা আর কিছু চায় না। দিন 15 পরে মামা একদিন বর্ধমানে গেল। সেখানে তাহার পরিচিত কোনো সাধুর আশ্রম আছে, তার সঙ্গে দেখা করিবে বলিয়া গেল। 2-3 পরে ফিরিয়া আসিবে। শ্যামা ভাবিল, মামা বোধ হয় আর ফিরিয়া আসিবে না, এমনি ভাবে ফাঁকি দিয়া বিদায় লইয়াছে। শীতল ক্ষুণ্ণ হইল সবচেয়ে বেশি। বন্ধনহীন নির্বান্ধব ভ্রাম্যমান লোকটির প্রতি সে প্রবল একটা আকর্ষণ অনুভব করিতেছিল। মামা যখন যায়, শীতল বাড়ি ছিল না। মামা চলিয়া গেলে শুনিয়া সে বারবার বলিতে লাগিল, কেন যেতে দিলে? তোমার ঘাটে এক ফোঁটা বুদ্ধি নেই। মামার স্বভাব জানো ভালো করে, আটকাতে পারলে না। বোকা হাদারাম তুমি, মুখুর এক শেষ। কচি খোকা নাকি ধরে রাখবো? ধরে আবার রাখতে হয় নাকি মানুষের? কি বলেছ, কি করেছ তুমিই জানো। যা ছোট মন তোমার। আত্মীয় স্বজন 2 দিন এসে থাকলে খরচের ভয়ে মাথায় তোমার টনক মরে যায়। ছেলে মেয়ে ছাড়া জগতে যেন পোষ্য থাকে না মানুষের। ছেলে তোমার কি করে দেখো, তোমার কাছেই তো সব শিখেছে, তোমার কাছেই তো সব শিখছে। তোমার কপালে ঢের দুঃখ আছে। পাগল হলে নাকি তুমি? কি বকছ? শীতল যেন কেমন করিয়া শ্যামার দিকে তাকায়। খুব রাগিলে আগে যেমন করিয়া তাকাইতো সেরকম নয়। পাগল আমি হইনি শ্যামা, হয়েছ তুমি। তোমার সঙ্গে মানুষে বাস করতে পারে না। ছেলে না কচু, সব তোমার টাকার খাকতি। কি করে বড়লোক হবে? দিন রাত শুধু তাই ভাবছ। কারো দিকে তাকাবার তোমার সময় নেই। জন্তুর মতো হয়েছ তুমি। তোমার সঙ্গে এক দণ্ড কথা কইলে মানুষের ঘৃণা জন্মে যায়। লোকে মরুক বাঁচুক, তোমার কি? সময়ে মানুষ টাকা পয়সার কথা ভাবে, আবার সময়ে 10 জনের দিকে তাকায়। তোমার তা নেই। আমি বুঝি না কিছু। টাকার কথা ছাড়া 1 মিনিট আমার সঙ্গে অন্য কথা কইতে তোমার গায়ে জ্বর আসে। মন খুলে স্বামীর সঙ্গে মেশার স্বভাব পর্যন্ত তোমার ঘুঁচে গেছে। বসে বসে খালি মতলব বাড়ছ কি করে টাকা জমাবে, বাড়ি তুলবে, টাকার গদিতে শুয়ে থাকবে। বাজারের বেশ্যা মাগিগুলো তোমার চেয়ে ভালো। তারা হাসি খুশি ফুর্তি করতে জানে। রক্ত মাংসের মানুষ তুমি নও, লোভ করার যন্ত্র। বাস রে! শীতল এমন করিয়া বলিতে পারে? সমালোচনা করার পাগলামি এবার তাহার রাশিয়াছে নাকি? এসব সে বলিতেছে কি? শ্যামার সঙ্গে মানুষ বাস করিতে পারে না? মানুষের সঙ্গে অনুভূতির আদান প্রদান সে ভুলিয়া গিয়াছে, একেবারে ভুলিয়া গিয়াছে। সে জন্তু, যন্ত্র, বেশ্যার চেয়ে অধম। কেন? টাকা পয়সা বাড়ি ঘর সে নিজের জন্য চায় নাকি? শীতল দেখিতে পায় না নিজে সে কত কষ্ট করিয়া থাকে? ভালো কাপড়টি পরে না, ভালো জিনিসটি খায় না। শ্যামা শীতলকে এইসব বলে, বুঝাইয়া বলে। শীতল বলে, ভালো খাবে পড়বে কি? মানুষ ভালো খায়, ভালো পরে, ভালো মানুষ।
তুমি তো টাকা জমানোর যন্ত্র। ভবিষ্যতের কথা ভাবতে হয়, শ্যামা বলে। শীতল বলে, তাই তো বলছি, টাকা আর ভবিষ্যৎ হয়েছে তোমার সব। ভবিষ্যৎ করে করে জন্ম কেটে গেল, অত ভবিষ্যৎ কারো সয় না। ভবিষ্যতের ভাবনা মানুষের থাকে, অল্প বিস্তর থাকে। তোমার ও ছাড়া কিছুই নেই, ওই তোমার সর্বোচ্চ। বড় বেখাপ্পা মানুষ তুমি, মহাপাপী। শোনো একবার শীতলের কথা। কিসে মহাপাপী শ্যামা? কোন দিন চোখ খুলিয়া পুরুষের দিকে চাহিয়াছে, অসৎ চিন্তা করিয়াছে, দেবদ্বিজে ভক্তি রাখে নাই? শ্যামা আহত, উত্তেজিত ও বিস্মিত হইয়া থাকে। শীতল তাহাকে বকে। যার সংসার সে মাথায় করিয়া রাখিয়াছে, যার ছেলে মেয়ের সেবা করিয়া তাহার হাতে কড়া পড়িয়া গেল, মেরুদণ্ড বাকিয়া গেল ভারবহ বাঁকের মতো। ধন্য সংসার, ধন্য মানুষের কৃতজ্ঞতা। মামা কিন্তু ফিরিয়া আসিল 7 দিন পরে। 7 দিন পরে মামা ফিরিয়া আসিল। আরও দিন 10 পরে শ্যামা দোতলায় ঘর তোলা আরম্ভ করিল। বলিল, জানো মামা, উনি বলেন আমি নাকি কেপ্পনের এক শেষ। নিজে তো ডাইনে বাইনে টাকা ছড়ায়, আমি মরি বেছে কটা টাকা রেখেছি বলে না ঘরখানা উঠছে। সংসারে ওনার মন নেই, উড়ু উড়ু করছেন। আমিও যদি তেমনি হই, সব ভেসে যাবে না, ছাড়খাড় হয়ে যাবে না? টাকা রাখবো আমি, ইট সুটকি কিনবো আমি, মিস্ত্রি রাখবো আমি, তারপর ঘর হলে ছবিকে উনি তো। আমি তাই জন্তু জানোয়ার, যত সব। কথা কই সাধে, কইতে ঘেন্না হয়। মামা বলিল, সে কি মা, এই কথা বলিস নাকি? শ্যামা বলিল, বলি, দরকার মতো বলি। 35 বছর হলো, আজে বাজে কথা আর মুখে আসে না। দোষ বলো দোষ, গুণ বলো গুণ, যা পারিনি তা পারিনি। ঘর তুলিবার হিরিকে শ্যামা, আমাদের ছেলে পাগলা শ্যামা, ছেলে মেয়েদের যেন ভুলিয়া গিয়াছে। কত আর পারে মানুষ। সংসারে উদয়স্থ খাতিয়া আগেই তাহার অবসর থাকিত না। এখন মিস্ত্রির কাজ দেখিতে হয়, এটা ওটা আনিয়া দিতে হয়। ঘর তোলার হাঙ্গামা কি কম? শ্যামা পারেও বটে। এক হাতে ছোট ছেলেটাকে বুকের কাছে ধরিয়া রাখে। সে ঝুলিতে ঝুলিতে প্রাণপণে তন চষে। শ্যামা সেই অবস্থাতে চরকির মতো ঘুরিয়া বেড়ায়। ভাতের হাড়ি নামায়, তরকারি চড়ায়, ছাদে গিয়া মিস্ত্রির দেয়াল গাথা দেখিয়া আসে। ভাঙা কড়াইয়া করিয়া চুন নেওয়ার সময় উঠানে এক খাবলা ফেলিয়ে দেওয়ার জন্য কুলিকে বকে। শীতলকে আফিসে ও বিধানকে স্কুলে ভাত দেয়। মাসকাবাড়ি কয়লা আসিলে আড়তদারের বিলে নাম সই করে, খরচের হিসাব দেখে। ছোট খোকার কাঁথা কাছে। রানী কাজ করে না, তার বয়স অল্প এবং সে একটু শৌখিন। আবার মামার সঙ্গে, প্রতিবেশী নকুবাবুর স্ত্রীর সঙ্গে গল্প করে। চোখের দিকে তাকাও, বাৎসল্য নাই, স্নেহ মমতা নাই, শান্তি নাই, কিছুই নাই। শ্যামা সত্যিই যন্ত্রণা কি? মামা বলে, কেটে কেটে মরবি নাকি শ্যামা? যা যা যা, তুই যা, মিস্ত্রির কাজ আমি দেখবক্ষণ। শ্যামা বলে, না মামা, তুমি বুড়ো মানুষ, তোমার কেন এসব ঝঞ্ঝাট পোষাবে? যা সব বজ্জাত মিস্ত্রি, বজ্জাতি করে মাল মশলা নষ্ট করবে, তুমি ওদের সঙ্গে পারবে কেন? তাছাড়া নিজের চোখে না দেখে আমার স্বস্তি নেই। কাজ কতদূর এগোলো, ঘর তোলার স্বাদ কি আমার আজকের? তুমি ঘরে গিয়ে বসো মামা, পিঠে কোথায় ব্যথা করছিল না? রানী বরং একটু তেল মালিশ করে দিক। শীতল কোনো দিকে নজর দেয় না, কেবল সে যে পুরুষ মানুষ এবং বাড়ির কর্তা এইটুকু দেখাইবার জন্য বলা নাই কওয়া নাই মাঝে মাঝে কর্তৃত্ব ফলাইতে চায়। গম্ভীর মুখে বলে, এইখানে জানালা হবে বুঝি? দেয়ালে যেখানে ফাঁক রাখছ? মিস্ত্রিরা মুখ টিপিয়ে হাসে। শ্যামা বলে, জানালা হবে না তো কি দেয়ালে ফাঁক থাকবে? তাই বলছি। শীতল বলে, জানালা হবে কয়টা? 3টে মোটে? না না, 3টে জানালা, আলো বাতাস খেলবে না ভালো। ওই মিস্ত্রি, এইখানে আরেকটা জানালা ফুটিয়ে দাও। এদিকে এদিকে একটা জানালা করুন দেখছি। শ্যামা বলে, ওদিকে জানালা হবে না, ওদিকে নকুবাবুর বাড়ি দেখছো না,
আর বছর ওরাও দোতলার ঘর তুলবে, আমাদের ঘেঁষে ওদের দেয়াল উঠবে। জানা দিয়ে তখন করবে কি? জানো না, বুঝো না, খবর দালালি করো না বাবু তুমি। শীতল অপমান বোধ করে, কিন্তু যেন অপমান বোধ করে নাই এমনি ভাব করে। তা কে জানে ওরা আবার ঘর তুলবে। হা 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 হা, ওখানে আস্ত ইট দিও না মিস্ত্রি। দেখছো না বসছে না, কতখানি ফাঁক রয়ে গেল ভেতরে। দুখানা আর্ধেক ইট দাও, মাঝখানে একটা সিকি ইট দাও। মিস্ত্রিরা কথা বলে না। মাঝখানে ফাঁকটাতে কয়েকটা ইটের কুচি দিয়া মশলা ঢালিয়ে দেয়। শীতল আর চোখে তাকিয়ে দেখে শ্যামা স্ক্রুর চোখে তাকিয়ে আছে। শীতল এদিক ওদিক তাকায়। হঠাৎ শ্যামার দিকে চাহিয়া একটু হাসে, পরক্ষণে গম্ভীর হইয়া নিচে নামিয়ে আসে। দাঁড়াইয়া বিধানের একটু পড়া দেখে। পড়ার জন্য ছেলেকে শ্যামা গত বৈশাখ মাসে নূতন টেবিল চেয়ার কিনিয়া দিয়াছে। পড়া দেখিতে দেখিতে শীতল টের পায় শ্যামা ঘরে আসিয়াছে। তখন সে বিধানের বইয়ের পাতায় এক স্থানে আঙ্গুল দিয়া বলে, এখানটা ভালো করে বুঝে পড়িস খোকা, পরীক্ষায় মাঝে মাঝে দেয়। শুনছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস জননী। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। বন্ধুরা, মানুষের জীবন কত যে বিচিত্র, কত যে সুরঙ্গ মানুষের জীবনে চলার পথে আপনি ভাবতেও পারবেন না। আপনার জীবনে অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে, কিন্তু এই দুঃখ কষ্টের ভেতর দিয়ে যখন একটুকু সুখ, ওই যে সকালের যে স্নিগ্ধ আলো, সূর্যরশ্মি একটু চিকচিক করে ওঠে, ওই সময় যে এই যে পুরো পৃথিবীটা আস্তে আস্তে আলোকিত হয়ে যায় আধার কেটে, ওই সুখের মতো আপনার হৃদয়ের অন্ধকার, আপনার হৃদয়ের জ্বালা যন্ত্রণার মাঝখান থেকে একটু সুখ যখন চিকচিক করে উঠবে, দেখবেন জীবনটা কত সুন্দর। তাই কখনো হতাশ হবেন না। ভালোবাসতে শিখুন, আপন জনদেরকে আপন করতে শিখুন, আর পাশেই থাকুন, শেফালি গল্পপুরীর সঙ্গে থাকুন। আবার দেখা হবে, সেই পর্যন্ত বিদায়।